আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট ভাই আপুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। যারা আজকের ক্লাসে প্রথমবারের মতো আমাকে দেখছো তাদের জন্য বেশি ভালোবাসা, আর যারা নিয়মিত আমার ক্লাস করো তাদের জন্য বেশি টু দি পাওয়ার বেশি ভালোবাসা। সবাইকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা আজকের ক্লাসে। আজকের এটা আমাদের এইচএসসি 24-এর বেসিক টু বস কোর্সের আজকে এটা দ্বিতীয় চ্যাপ্টারের প্রথম ক্লাস। তোমরা সবাই জানো যে আমাদের বেসিক টু বস হলো এইচএসসির সাইকেল। তো তোমরা যারা যুক্ত হয়েছো সবার জন্য অনেক 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 ভালোবাসা। তো এই ক্লাসটা আমরা সবার জন্য উন্মুক্ত করলাম, কারণ অনেকেই আমাদের যে মেইন গ্রুপে তারা নতুন যুক্ত হয় এবং অনেকেই তারা বলে যে ভাইয়া এটা আমাদের কয়েকটা ক্লাস করার সুযোগ দেন। তো আমরা আজকে একটা ক্লাস করার সুযোগ দিচ্ছি। গুগলে গিয়ে ডিএমসি ড্রিমার শপ লিখলেই তোমরা পেয়ে যাবা। এবং এই যে আমাদের সাইকেল 1-এ যে আমরা 4টা ক্লাস করার কথা, তো সেই 4টা ক্লাস করার কথার মধ্যে 4টা ক্লাসের মধ্যে আজকে মানে 4টা চ্যাপ্টারের ক্লাস করার কথা, একটা চ্যাপ্টার আমরা পড়ে ফেলেছি। রক্ত সঞ্চালন আমরা সবাই পড়ে ফেলেছি অলরেডি। তার উপরে 10টা ক্লাস নেওয়া হয়েছে, 10টা ক্লাস ভাবা যায়। এবং 10টা ক্লাসে রক্ত সঞ্চালন কি ইনশাল্লাহ আশা করি আমি ভাজা ভাজা করেছি। তারপরে একটা মেগা এক্সাম নেওয়া হয়েছে এবং মেগা এক্সামের প্রাইস কিন্তু আমার হাতে রেডি। গতদিন যারা পেয়েছো তাদের গরম গরম প্রাইস কিন্তু আমার হাতে রেডি, তোমরা দেখতে পাচ্ছ কিনা। সো এই প্রাইস প্রথম 3 জনের কাছে পৌঁছে যাবে, টপ 3-এর কাছে পৌঁছে যাবে। যারা অল্পের জন্য পারোনি, মোটেই মন খারাপ করো না। এই যে আজকে পড়ানো শুরু করব নগ্নবীজি এবং আবৃতবীজি। তো এই নগ্নবীজি আবৃতবীজি শেষে আবার একটা মেগা এক্সাম হবে ইনশাল্লাহ, তুমি এইবার কাঁপায় দিবা। তো আজকে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের প্রথম ক্লাস। এবং যেমনটা বলছিলাম, তোমরা যারা যে 909 জন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত, তোমার জন্য তো অনেক বেশি ভালোবাসা। বা যে এই মুহূর্তে লাইভে আছো সে তো জানোই যে রেকর্ডেড আছো। ঠিক আছে ভাইয়া, ডিএমসি ড্রিমার্স মানুষ চেনে নাই। আচ্ছা, ওকে, তাহলে ডান। এইখানে আবৃতবীজি আজকে পড়বো। এটা শেষেও কিন্তু একই রকম একটা পরীক্ষা হবে, তাই তো? ওকে, সো এইটা তোমাদের অনুপ্রেরণা হতে পারে যে এরকম একটা পদক পেতে প্রত্যেক সাইকেলের প্রত্যেকটা পরীক্ষায় আমরা এই পুরস্কার দিব। তো আমি চাই এটা এটা কিছুই না, এই পদকটা কিছু না। আমি পারলে যারা পরীক্ষায় সবাইকে একটা করে পদক দিতাম, কিন্তু তাহলে পদকের আর কোনো ভ্যালু থাকতো না। তো সেজন্য আমরা চেষ্টা করবো যাতে সবার চেয়ে ভালো হওয়ার চেষ্টা করি। এখন আমাদের সাইকেলে মনে করে 1000-2000 স্টুডেন্ট যুক্ত হবে, এদের মধ্যে তুমি সেরা হওয়ার চেষ্টা করো না, এই সেরা হওয়ার জেদটা নিয়ে আসো না। এই জেদটাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সবাই জানি, এটা আমরা সবাই বুঝিও যে মানুষকে বড় করে কিন্তু এই যে জেদ, ভেতরের জেদটা যে আমাকে পারতেই হবে, অন্য কাউকে হারাতে হবে, এইটার চেয়ে গুরুত্বপূর্ণ আমাকে পারতে হবে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তুমি তোমার সর্বোচ্চ উন্নতিটা করার চেষ্টা করো, তাহলে এটাই হলো এই পুরস্কারগুলো দেওয়ার অর্থ। আমি পারলে সবাইকে দিতাম, কিন্তু সবাইকে দিলে সেই পুরস্কার অর্থ থাকলো না। সো ঠিক আছে, তাহলে এই যারা আমার সাথে, আমাদের পেজটা একটা ওপেন পেজ, তো অনেকেই আছে যারা কিনা আমাদের সরাসরি ডিএমসি ইউনিভার্সিটি কোর্সে নেই, তাদের জন্য এই ক্লাসটা আমি ওপেন করাই দিলাম। ঠিক আছে, ওকে ওকে। সাউন্ড প্রবলেম, পড়া শুরু হয়েছে। আফটার রিটার্নিং টু অস্ট্রেলিয়া আই এম হেয়ার টু ডু ক্লাস। প্যাট কামিন্স, ভয়েস প্রবলেম। ওকে, একটা কি এটা কি গাছ, ভিডিও কি অন করা? হ্যাঁ, আচ্ছা, আশা করি কারো কোনো সাউন্ডে কোনো সমস্যা নেই। ফেসবুকে যারা আছো, ওয়েব অ্যাপে যারা আছো, আমাকে খালি জানাও যে কোথাও কোনো সমস্যা আছে সাউন্ডে। রিফাত, তুমি যদি ভিডিওটা দেখে থাকো জানাও তো সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, ওকে। সো কোনো সমস্যা নেই, ক্লিয়ার, ওকে, বিউটিফুল। ঠিক আছে, সো আমরা আজকে কথা বাড়াবো না, আমরা পড়া শুরু করব। এই চ্যাপ্টারটার কয়টা ক্লাস লাগবে আমি এখন নিশ্চিত না। পড়া তো শুরু করলেই তোমাদের রেসপন্সের উপর নির্ভর করবে আমি কয় ক্লাসে শেষ করতে পারবো। তবে আমি বোটানি পড়ানো শুরু করলাম, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। প্রথমেই আমি বলে নেই, আমি কিন্তু মানুষের ডাক্তার, আমি কিন্তু গাছের ডাক্তার নই, এবং আমি বোটানিস্ট নই, এই কথাটা শুরুতেই বলে নিচ্ছি। তো ঢাকা ভার্সিটিতে যে বোটানি পড়ে সে কিন্তু আমার চেয়ে ভালো বোটানি পারবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে অবশ্য ও আমার চেয়ে এটাও ভালো পারতে পারে, সেটা কোনো ব্যাপার না। এইচএসসিতে তো আমিও পড়ে এসেছি এবং গত 10 বছর ধরে আমি এই এইচএসসি লেভেলে বাচ্চা কাচ্চাকে পড়াচ্ছি। আমরা এই নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ চ্যাপ্টারটা আগামী 3-4 ক্লাসে, বা 3-4 ক্লাসই লাগবে আসলে। আজকে একটা নগ্নবীজি শেষ করার চেষ্টা করব, তো ধরে নিলাম 4টা ক্লাস লাগবে। ঠিক আছে, সো আমরা এই নগ্নবীজি চ্যাপ্টারটা আগামী 4 ক্লাসে কিভাবে পড়ব, বইয়ের মধ্যে যা দেওয়া সেটার বেসিক ক্লিয়ার করব। এবং এইটা
কিভাবে পরীক্ষায় আসবে, এইচএসসি, ভার্সিটি এবং মেডিকেলের জন্য যতটুকু পড়তে হবে সেই লেভেল পর্যন্ত জানবো। সো দ্যাট ইজ কল দ্য বস লেভেল। যত কঠিন প্রশ্ন হতে পারে আমরা সব জানার চেষ্টা করব, এবং এই গাছগুলো যেহেতু আমাদের চারপাশে আছে আমরা চেষ্টা করব বেশি বেশি ছবি দেখে পরিবেশের সাথে কানেক্ট করার। যতটুকু ছবি দেখা যায় আমরা ছবি দেখে এই চ্যাপ্টারটার বোঝাটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ক্লাসটা যে মনোযোগ দিয়ে আগামী 1.5 ঘন্টা আমার সাথে থাকবে, আমি এটুকু বলতে পারি যে জীববিজ্ঞানের সাথে বা উদ্ভিদ বিজ্ঞানের সাথে তোমার কানেকশনটা আরেকটু সুদৃঢ় হবে। রাইট? ঠিক আছে, ওকে, চলো। ওকে, ঠিক আছে, তাহলে চলো আজকের পড়া আমরা শুরু করি। তো আমাদের যেটা পড়ার সিস্টেম, ভাই আমার 20 তারিখ পরীক্ষা, নাফিস ইকবাল, আমি এবং আমার বন্ধুরা আপনার সাথে দেখা করতে চাই। ভাই এটা ক্লাসের পরে আলোচনা হবে, গ্রুপে মেসেজ দিও। আমার সাথে দেখা করি বা কি হবে সেটাও অবশ্য বুঝলাম না। তোমরা যদি আমার সাথে দেখা করে অনুপ্রেরণা পাও তাহলে আমার দেখা করতে সমস্যা নাই, কোনো সমস্যা নেই নাফিস, কিন্তু ক্লাসের পরে। তো আমরা আজকে নগ্নবীজে আবৃতবীজে চ্যাপ্টারের 1 নম্বর ক্লাস করব, 1 নম্বর ক্লাস। এবং সেই ক্লাসটা চলো আমরা বিসমিল্লাহ বলে সৃষ্টিকর্তার নাম নিয়ে আমরা পড়া শুরু করি। ঠিক আছে? তো পড়া শুরু করার আগে আমি আমার যেটা 1 নম্বর দায়িত্ব হবে সেইটা হলো যে আমার পড়াটা শুরু করার আগে আমার যেটা 1 নম্বর কাজ হবে, পড়াটার আগে আস্তে আস্তে পড়াটার বেসিকে ঢোকা। রাইট? ওকে, তো চলো পড়াটার বেসিকে আমরা কিভাবে ঢুকবো, লেটস বিগিন। আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়া শুরু করছি, তো চলো সবার আগে উদ্ভিদকে আমরা সালাম দেই, তাই না? আমরা মানুষের সবাই বলতে পারি মানুষের একটা মাথা, দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, একটা নাক, একটা মুখ থাকে, এই কথাটা আমরা সবাই বলতে পারি। উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা ছোটবেলায় পড়েছিলাম সবাই বলতে পারি না, তাই তো? তাকায় দেখো একটা উদ্ভিদের কি কি থাকে, আমরা সবাই ছোট্টবেলায় পড়েছি। উদ্ভিদের থাকে মূল, মাটির নিচে সাধারণত যেটাকে আমরা দেখতে পাই, কিন্তু তার অর্থ এই না যে সবসময় মাটির নিচে থাকবে। মূল, কাণ্ড, পাতা, আমরা সাধারণত 5টা কথা বলি, উদ্ভিদের 5টা জিনিস থাকে, মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। সো দেখো একটা সম্পূর্ণ উদ্ভিদের 5টা জিনিস থাকে, মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল। আমরা যদি এই কথাটা জানার চেষ্টা করি তাহলে একটা সম্পূর্ণ উদ্ভিদের এই জিনিসগুলো থাকে, 5টা জিনিস। এখন সব, আমি শব্দটা বলেছি একটা সম্পূর্ণ উদ্ভিদের, সব উদ্ভিদই যে সম্পূর্ণ তা কিন্তু না। এবং আমরা ঠিক আছে আমরা বিবর্তনবাদে বিশ্বাস করলাম না, কিন্তু পৃথিবীতে যতগুলো উদ্ভিদ আছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে কিছু উদ্ভিদ আছে অনুন্নত যাদের এই সব কিছু নাই, আবার কিছু উদ্ভিদ আছে উন্নত যাদের এই সবগুলো জিনিস আছে। তো এই অনুসারে এইভাবে আমরা এই যে যাদের কিছু আছে কিছু নাই, কিছু আছে কিছু নাই, এইভাবে উদ্ভিদকে বিজ্ঞানীরা কয়েক ভাগে ভাগ করেছে, সেই ভাগটা আমরা দেখব। তাহলে মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল এইটুকু তো আমরা বুঝলাম, তাই না? ওকে, ভাইয়ার ভয়েস ক্লিয়ার না, আসলেই কি? আচ্ছা, তো আসলেই কি আমার ভয়েস ক্লিয়ার না? একদল বলতেছে ক্লিয়ার, একদল বলছে ক্লিয়ার না, এটা কি ধরনের কথা? ওকে, আচ্ছা, আর যারা আমাদের সাইকেলের স্টুডেন্ট তোমরা কষ্ট করে একটু যারা ফেসবুকে ক্লাস করছো ক্লাসটা একটু শেয়ার করে দাও। ডিএমসি ড্রিমার্স পেজের আমাদের রিচ কিছুটা কমে গেছে মাঝখানে আমাদের কিছু ইন্টারনাল সেটিংসের কারণে, তো তোমরা একটু শেয়ার করলে আমরাও তোমাদের সাথে একই সাথে গ্রো করতে পারবো। যত বেশি গ্রো করবো ইনশাআল্লাহ সার্ভিস তত ভালো হবে। তো সে যাই হোক, তাহলে আমি কি বললাম যে একটা গাছের 5টা অংশ থাকে, আমরা সেটা জেনে গেলাম যে একটা গাছের কয়টা অংশ থাকে, 5টা অংশ, কিন্তু সবার কিন্তু তা থাকবে না। তো কারো কিছু থাকে কারো কিছু থাকে না। এই জায়গায় একটা সুন্দর ছবি দেখা যাচ্ছে, দেখো পৃথিবীর সকল উদ্ভিদকে, এইটা ছবিটা যদিও আমাদের বই অনুসারে সঠিক, মনে রাখতে হবে তুমি যে বইটা পড়ছো আবুল হাসান স্যারের সেইটা অনুসারে সঠিক, তবে এটাতে একটু চিন্তার ঝামেলা আছে বা এটাতে একটু মৌলিক একটা ঝামেলা আছে, কিন্তু আমরা জিনিসটা বোঝার চেষ্টা করি। পৃথিবীতে দেখো এরা, এইটা হলো একটা শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগটা বইয়েও আছে, আমরা সেটাতে যাব। তুমি তাকায় দেখো পৃথিবীর সকল উদ্ভিদকে ভাগ করা হয়েছে উদ্ভিদ জগতে। তাহলে উদ্ভিদ জগৎ, কিংডম প্ল্যান্টি, সহজ বাংলায় আমরা যদি বলি উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগৎকে সবচেয়ে বড় যে মোটা 2 দাগে ভাগ করা যায় সেই 2টা ভাগ হলো 1 যাদের বীজ নাই, 2 যাদের বীজ আছে। তাহলে একটাকে বলা হয় ক্রিপ্টোগ্যাম, এই শব্দটা তোমরা ঠিক পরের একটা চ্যাপ্টার পরেই পেয়ে যাবা। তাহলে ক্রিপ্টোগ্যামস এইটা কিন্তু পড়া। আরেকটাকে বলে যাদের বীজ হয় তাদেরকে বলে ফ্যানেরোগ্যাম।
তাহলে পৃথিবীর সকল উদ্ভিদকে আমরা কয় ভাগে ভাগ করব? 2 ভাগে। যাদের বীজ হয় না তাদেরকে আমরা বলবো ক্রিপ্টোগ্যাম, আর যাদের বীজ হয় তাদেরকে বলবো ফেনেরোগ্যাম। আজকের পড়ায় ঢোকার ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে একটু সাহায্য করবে। তাকায় দেখো কাদের কাদের ফুল, কাদের কাদের বীজ হয় না। এলজি, এলজি মানে শৈবাল। মস, ফার্ন। তাহলে দেখো শৈবাল, এখন সব শৈবালকে কিন্তু আবার উদ্ভিদ বলা হয় না। তো কিছু কিছু শৈবালকে আমরা উদ্ভিদ বলি। আচ্ছা, কিছু কিছু শৈবাল উদ্ভিদের মধ্যে নেই, সেই জন্য ঝামেলাটা। কিন্তু মোটামুটি এই দেখো শৈবাল, মস, ফার্ন। তুমি কি তোমার বায়োলজি বইটা খুলে খুলে দেখেছো? খুলে দেখো তো, ওখানে একটা চ্যাপ্টারের নাম শৈবাল ও ছত্রাক, খেয়াল করেছো? একটা চ্যাপ্টারের নাম মস, একটা চ্যাপ্টারের নাম ফার্ন। তাহলে এই উদ্ভিদগুলার কোনো বীজ হয় না। এইটা আমরা কিন্তু ওই উদ্ভিদ বিজ্ঞানের ওই যে কয় নাম্বার চ্যাপ্টার, শৈবাল ও ছত্রাক 5 নাম্বার চ্যাপ্টার, আর মস আর ফার্ন কয় নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার। তাহলে আমরা কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের 5 এবং 6 নাম্বার চ্যাপ্টারে এই অংশটুকু আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব 7 নাম্বার চ্যাপ্টার। 7 নাম্বার চ্যাপ্টারে ভাইয়া আলোচনাই হলো ফেনেরোগ্যাম। তাহলে ফেনেরোগ্যামের দুটো অংশ, নগ্নবীজি বা জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম বা আবৃতবীজি। ভাইয়া দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাহলে ফেনেরোগ্যামের দুটো অংশ, যাদের বীজ হয় নগ্নবীজি, দেখো শব্দটার মধ্যেই বীজি কথাটা দেওয়া, তার মানে কি এদের সবার বীজ হয়, আর আবৃতবীজি। তাহলে এই চ্যাপ্টারটাকে, এই যে নগ্নবীজি আবৃতবীজি, আমরা যদি বইয়ের মধ্যে চলে যাই, আমরা কিন্তু ভাইয়া এক শব্দে এই চ্যাপ্টারটাকে, এক লাইনে যদি কেউ বলতে চায়, কোনো বিজ্ঞানী যদি বলতে চায় এই চ্যাপ্টারটাকে আমরা কি বলে ডাকতে পারি সহজ বাংলায়, আমরা এটাকে ফেনেরোগ্যামস বলে ডাকতে পারি। কারণ ফেনেরোগ্যামস 2 ভাগে বিভক্ত, নগ্নবীজি, আবৃতবীজি। ফেনেরোগ্যামস মানে কি? যাদের বীজ হয়। তাহলে চ্যাপ্টার নাম্বার 7 থেকে, চ্যাপ্টার নাম্বার 7, এইখান থেকে গাছের বীজ হওয়া শুরু হলো, এবং পৃথিবীর যতগুলো বীজযুক্ত গাছ আছে সব কিন্তু এই চ্যাপ্টারে। পৃথিবীর যতগুলা বীজযুক্ত গাছ সব কিন্তু চ্যাপ্টার নাম্বার 7-এর মধ্যে, এক চ্যাপ্টারে সব কাভার। আর যেগুলোর বীজ নাই, কি কি বলতো, কোন কোন উদ্ভিদের বীজ নাই, কমেন্ট করো তো দেখি। সাউন্ডের সমস্যা হচ্ছে, অন্য দিনের মতো ক্লিয়ার। কি কি, কার কার বলো তো, কার কার বীজ হয় না, কমেন্ট করো তো দেখি। কার কার বীজ হয় না, কি কি শিখলাম আমরা? তাহলে বীজ হয় না কার কার, বীজ হয় কার কার? কি শিখলাম আমরা? বীজ হয় না কার কার, কমেন্ট করেন দেখি। সাউন্ড ক্লিয়ার না? ভালো করে শোনো। কি কমেন্ট করলাম আমরা? সাইকাসের বীজ হয় না। যারা কমেন্ট করছো, এই তোরা কি কি খেয়ে পড়ালেখা করতে আসছিস বুঝলাম না তো। বিউটিফুল। ওয়েব অ্যাপে সাউন্ড প্রবলেম, জাকি তাহাসিন। ওয়েব অ্যাপে সাউন্ড আলাদা করে প্রবলেম হবে কেন? কোনো সমস্যা নেই। ওয়েব অ্যাপে কেন সমস্যা হবে সেটা আমার জানা নেই। ওয়েব অ্যাপে সাউন্ডে প্রবলেম হওয়ার তো কোনো কারণ দেখছি না। ব্যাপার, ওয়েব অ্যাপ তো একইভাবে কানেক্টেড প্রত্যেক দিনের মতো। তাহলে আমরা দেখলাম যে বীজ হয় না কার কার। আবারও আমরা ক্লিয়ার করে ফেললাম, ওই ছবিটাতে দেখেইছি আমরা যে শৈবাল, শৈবাল আমরা পড়বো চ্যাপ্টার নাম্বার 4-এ, আর মস ও ফার্ন এগুলো আমরা কোন চ্যাপ্টারে পড়বো? তাহলে এদের মস ও ফার্ন। তাহলে বলো তো, এদেরকে যে বীজ হয় না, এই জন্য এদের নাম কি? এই জন্য এদেরকে কি নামে ডাকা হয় বলো? এই জন্য এদেরকে কি নামে ডাকা হয় সবাই বলে ফেলো। ইয়েস, জ্যোতি, মাহমুদা নওশিন জ্যোতি, অসাধারণ। তাহলে যেহেতু এদের বীজ হয় না, সেই জন্য আমরা এদেরকে বলবো ক্রিপ্টোগ্যাম। তাহলে অসাধারণ, আমরা কিন্তু পড়ার ভেতরে ঢুকে গেলাম। তাহলে ক্রিপ্টোগ্যাম, এই বইয়ে ক্রিপ্টোগ্যাম নিয়ে চ্যাপ্টার আছে 2টা, চ্যাপ্টার নাম্বার 4 আর 5। আর ফেনেরোগ্যাম, যাদের কিনা বীজ হয়। ভাইয়া দেখো, এই যে ছোট্ট ছোট্ট কথাগুলা, এই কথাটা না তোমার বন্ধু বান্ধব,
তোমার বড় ভাইয়েরা সবাই এই চ্যাপ্টার পড়ে গেছে, সবার এই চ্যাপ্টার পড়া শেষ, কিন্তু তুমি যদি হঠাৎ করে আজকা জিজ্ঞাসা করো বলেন তো ভাই কার বীজ হয় আর কার বীজ হয় না, দেখবা সে আকাশ থেকে পড়েছে। তাহলে আমরা দেখলাম যে ফ্যানেরও গ্যাম সহজ। আমি যদি এক লাইনে বলি, আমি যদি এক লাইনে বলি আমি যদি এক লাইনে বলি তাহলে আমরা বলবো যে এদের বীজ হয়। ঠিক আছে, তাহলে বীজ হয়, কার কার বীজ হয়, যেহেতু বীজ হয় নামটা কি, বীজ হয় নগ্ন বীজি, বীজি শব্দটা লাগবে, আর আবৃত বীজি। ভাইয়া বীজি শব্দটা কারণ বীজ হয়, বাকিদের নামের মধ্যে কিন্তু কারো মধ্যে বীজ দেওয়া নাই, সো নগ্ন বীজি এবং আবৃত বীজি। তাহলে এখন এটার ইংরেজি কি হবে? বীজি কথাটার ইংরেজি হলো স্পার্মস। বীজ, স্পার্ম কিন্তু মানুষেরও হয়, তাহলে নগ্ন বীজি হলো স্পার্মস, আবৃত বীজি হলো স্পার্মস। এখন কোনটা কি স্পার্মস? নগ্ন বীজি হলো জিমনোস্পার্ম। শব্দটা খেয়াল করো, জিমনো, জিমনোস্পার্ম। তাহলে কিভাবে মনে রাখবো সেটা শেখাই দিচ্ছে। আর আবৃত বীজি হলো অ্যানজিওস্পার্ম। কেন এটার নাম অ্যানজিওস্পার্ম সেটাও আমি শিখিয়ে দিব। তো জিমনোস্পার্ম, জিমনো শব্দের অর্থ নগ্ন। এটা আমার মনে থাকতো না, আমি পরবর্তীতে কি সিস্টেম করলাম মনে রাখার জন্য জানো? যারা জিম করে দেখবা, যাদের খুব বডি, তারা সবসময় নগ্ন থাকতে পছন্দ করে। দেখবা সালমান খান যখন বডি বানায়, দেখবা প্রত্যেক সিনেমায় ও শার্ট খুলে ফেলতেছে। আর যার বডি মনে করো আমার মতো, আমি দেখবো সবসময় শার্ট পরে বেড়াচ্ছে, আমি কখনো সেন্ডো গেঞ্জিও পরি না, কারণ সবাই তো আমার বডি দেখে হাসবে। কিন্তু সালমান খান বা যাদের বডি আছে, এরা দেখবা সবসময় সেন্ডো গেঞ্জি পরে ঘুরে। এরা পারলে একটা পার্টির মধ্যেও সেন্ডো গেঞ্জি পরে যাবে, কারণ এদের বডি আছে ভাই, এরা বডি দেখায়। তো জিম করে যারা, তারা কিছুটা এরকম নগ্ন, তার কারণ তাদের বডি দেখানোর জন্য। তাহলে নগ্নবীজি মনে রাখবো কিভাবে আমরা? এইভাবে, তাই না? তাহলে দ্যাটস এ সিস্টেম, আমরা তাহলে মনে রাখলাম। আর এনজিও, এনজিওস্পার্ম। জি ভাইয়া আমিও অমন করে রাখছিলাম, কিরে আশফাক হাবিব মাহির বলিস কি, তাই নাকি? তো একটু বডি বানাইতে না বানাইতেই কিন্তু শার্ট ছেড়ে পোলাপান কিন্তু টি শার্টে চলে আসে, তাই না? যখন আরেকটু বডি হয় টি শার্ট থেকে সেন্ডো গেঞ্জিতে চলে আসে। আর যখন ভয়ঙ্কর বডি, জামা কাপড়ের কোনো বালাই নাই, ওর বডিটাই ওর জামা হিসেবে কাজ করে, দেখবা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। দেখবা তারাই খালি গায়ে ঘুরে বেড়ায় যাদের বডি আছে। আর আমার মতো যারা এরকম হ্যাংলা পাতলা কিচ্ছু পায় না, তারা দেখবা যে সবসময় শার্ট টার্ট পরে আছে। তো পদুর এখানে বলেছে ওর বডি নাই, পদু তোর যে বডি থাকবে না, এইটাই তো স্বাভাবিক। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে নগ্নবীজি আমরা কিভাবে মনে রাখবো। এটা হলো একটা মনে রাখার উপায়। আদি আবৃত বীজি, আদি অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে আমরা এই চ্যাপ্টারটার নাম কি রাখতে পারি? আমরা শুরুতেই বলে নিলাম যে এদেরকে তাহলে ফ্যানেরোগ্যাম বলা হয়। আশা করি ক্লিয়ার আমার প্রিয় ছোট ভাই বোনেরা, সবাই আশা করি উত্তর করতে পেরেছো। রাইট, তাহলে এখানে লিখে ফেলো, সবাই এখানে লিখে ফেলো যে এটার অপর নাম কি। এই দুইটা কার অংশ? এই দুইটা ভাইয়া ফ্যানেরোগ্যামসের অংশ। তো পড়ার শুরুতে আমরা এটা বুঝে নিলাম। তাহলে খেলাটাই হলো বীজ নিয়ে, এরা সবাই বীজ তৈরি করবে। ওকে, ঠিক আছে। আমার মনে পড়ে আমি যখন পড়ানো শুরু করলাম এই চ্যাপ্টারটা, তখন আমি শুরুতেই একটা ছবি দেখিয়েছিলাম, রাইট? ওকে, সেই ছবিতে আমি দেখিয়েছিলাম যে একটা উদ্ভিদের কয়টা অংশ থাকে। সেই ছবিতে আমি দেখিয়েছিলাম একটা উদ্ভিদের 5টা অংশ থাকে। সো তাকায় দেখো, একটা উদ্ভিদের 5টা অংশ আমি বলেছিলাম 1 2, তাহলে মূল কাণ্ড পাতা, এই 3টা নগ্ন বীজিরও থাকে, আবৃত বীজিরও থাকে। তাহলে মূল কাণ্ড পাতা নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, নগ্ন বীজিরও থাকবে, আবৃত বীজিরও থাকবে। গ্যাঞ্জামটা লাগলো এই জায়গায় 4 আর 5 ভাই, ফুল ও ফল, এইটা শুধুমাত্র এবং শুধুমাত্র আবৃত বীজির থাকে। ভালো করে লিখে নাও, নগ্ন বীজির ফুল ও ফল থাকে না। তাহলে নগ্ন বীজি একটা গাছ, ফুল ফল থাকে না বলে বা ফল থাকে না বলে নগ্ন বীজির বীজটা নগ্ন অবস্থায় থাকে। নগ্ন বীজির ফুল ও ফল নেই কেউ যদি বলে, ভাই নগ্ন বীজির কিন্তু ফুল ফল হয় না, জাস্ট মেনে নিবা, তর্ক করবা না, কারণ এটাই সত্যি। তাহলে সবাই লাইন দুটা লিখে ফেলো। মূল কাণ্ড পাতা সবার থাকলেও, আচ্ছা কি কি থাকে? মূল কাণ্ড পাতা আর কি থাকে? বীজ। কমন কি? বীজ দুইজনেরই থাকে, তাই না? কারণ দুজনের নামের মধ্যেই বীজই আছে। তাহলে মূল কাণ্ড পাতা ও বীজ সবারই থাকে, কিন্তু ভাই ফুল আর ফল
কিন্তু নগ্নবীজির থাকে না। ক্লাসের শুরুতেই যে এরকম একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ লাইন তোমাকে পড়ালাম, আমি জানি না আদৌ তুমি বুঝতে পারলা কিনা এই লাইনটার গুরুত্ব। ঠিক আছে, ওকে। আপনার কথা শুনে হাসি পাচ্ছে, মা বাবার সামনে হাসতেও পারছি না, চেপেও রাখতে কষ্ট হচ্ছে। ওরে, এত কষ্ট নিয়ে তুই বেঁচে আছিস রে আপু। ঠিক আছে, ওকে। সবাই লাইনটা কমেন্ট করে জানাও তো কি বুঝলা, নগ্নবীজির কি কি থাকে না, তারপর আমি সামনে আগাবো। দেখি কি অবস্থা, বলো। শিরায় শিরায় রক্ত, তোফাইল ভাইয়ের বডির ভক্ত। ছি রাজ, ছি, তুই আমার বডির কেন ভক্ত হবি? এই এরকম স্টুডেন্টকে আমি কেন ক্লাস করাবো? ছি 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 ছি। ওকে, বিবর্তন অফ জিম ইফেক্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাহলে জিমনোস্পার্ম, এটা মনে রাখার জন্য এই টেকনিকগুলো আমি বললাম। ওকে, ঠিক আছে, রেডি। তাহলে বিউটিফুল, আমরা কি সুন্দর একটা সিস্টেম শিখে গেলাম, তাই না? এখন তাহলে নগ্নবীজের কিন্তু বীজ হবে, কিন্তু কি হবে না? ফুল এবং ফল হবে না। তাহলে চলো আমরা সামনের দিকে পড়ার দিকে আগাই। তাহলে নগ্নবীজি নামটাই তো বলে দিচ্ছে তার বীজটা নগ্ন থাকে। এখন আমরা আমরা বীজ নগ্ন থাকে মানে কি? বীজটা চোখের বাইরে থেকে দেখা যাবে। আর আবৃত বীজি তার মানে কি? বীজটা সুন্দর করে প্যাকেট করা থাকবে, তাই তো? বীজটা আবৃত থাকবে, রাইট? ওকে, তাহলে আমরা এই জিনিস তো আমরা চাইলেই দেখে নিতে পারি। তাহলে নগ্নবীজের বীজ, তুমি যদি নগ্নবীজের গাছের সামনে দিয়ে যাও, ওই যে বলতে পারবো ওই যে নগ্নবীজের বীজ দেখা যাচ্ছে। কিন্তু তুমি যদি আবৃত বীজে গাছের পাশ দিয়ে যাও, তুমি কিন্তু এটা বলতে পারবে না, কারণ ওর বীজটা ফলের ভিতরে লুকানো থাকে। সো তুমি চাইলে বাস্তব দুনিয়ার সাথে সবকিছু মিলাই ফেলতে পারো। আমরা যদি একটা ছবি দেখতে চাই, তাহলে সবচেয়ে নগ্নবীজির সবচেয়ে বিখ্যাত, দুনিয়ার সবচেয়ে বিখ্যাত নগ্নবীজির নাম সাইকাস। মানে সবাই নগ্নবীজি বলতে সাইকাসটাই বুঝে এবং সাইকাসটাই করতে চায়। ঠিক আছে, তো সাইকাসের গাছ, এটা তোমরা সবাই জানো, তোমাদের বইয়ে দেওয়া আছে। আবুল হাসান স্যার বইয়ে কি সুন্দর করে দিয়েছেন। আবুল হাসান স্যার বলেছেন যে সাইকাস গাছ কার্জন হলে আছে। তো তুমি ভাই কার্জন হলে চাইলে তুমি কার্জন হলেও আসতেও পারো, চাইলে নাও আসতে পারো। কিন্তু তুমি গুগল করলেই সাইকাসের বীজগুলা চোখের সামনে, গুগল করলেই সাইকেলের বীজগুলা তুমি চোখের সামনে দেখতে পাবা। তো আমরা যদি একটা গুগল করি সাইকেলের বীজ, আচ্ছা যাই হোক, তা নগ্নবীজের গুগল করে তোমাকে দেখাচ্ছি। বীজ বাইরে থেকে দেখা যাবে, আবৃত বীজের বীজ বাইরে থেকে দেখা যাবে না, তবে খাওয়ার পর দেখা যাবে। তাহলে কয়েকটা আবৃতবীজী ফলের উদাহরণ দাও তো, কয়েকটা আবৃতবীজী গাছের উদাহরণ দাও তো যার বীজ বাইরে থেকে দেখা যায় না। আমাদের চারপাশের দু একটা গাছের উদাহরণ দাও তো। বইয়ে সুন্দর চিত্র আছে, আম, জাম, কাঁঠাল, লিচু। ভাই দুনিয়ার যত ফল আছে, তাহলে দুনিয়ার যত ফল আছে, দুনিয়ার যত ফল গাছ, এই পরীক্ষা প্রশ্ন আসলো, দেখি কার মাথায় কত বুদ্ধি, বলো তো। জবা ফুল নগ্নবীজি না আবৃতবীজি? জবা গাছ নগ্নবীজি না আবৃতবীজি? জবা নগ্ন না আবৃত? জবা নগ্ন না আবৃত? পরীক্ষায় দিল মালটা, মালটা নগ্ন না আবৃত? কেন এগুলো লাগে? পরীক্ষায় দিল নারিকেল, এইগুলো কি? আচ্ছা বলো তো, আমি কয়েকটা শব্দ লিখতেছি, এর মধ্যে কোনটা নগ্ন আমাকে বলবা। ঠিক আছে, ওকে, এর মধ্যে কোনটা নগ্নবীজি আমাকে বলবা। বলো। এইখানে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে মোট। এই 8টার মধ্যে কোনটা নগ্ন আমাকে বলো। এর মধ্যে কোনটা নগ্ন? দেখি তোর কার আইকিউ কেমন। এর মধ্যে নগ্ন কোনটা? দেখি তোদের কার আইকিউ কেমন। উম্মে জুবাইদা, ইসরা, নারিকেল, সোনা মিয়া, নারিকেল নগ্নবীজি, তাই না? তাই না সোনা?
আরে তুই নগ্ন নারিকেলটাকে খেয়ে ফেলিস সোনা। এই তোমাদের মধ্যে কে কে ক্লাস শেয়ার করেছো? তোমরা আমার সাইকেলের স্টুডেন্ট, তোমরা ক্লাস শেয়ার করো না। তোমরা তো দেখি আমার এখনো কেউ ডেডিকেটেড সৈনিক না। তোমাদেরকে নিয়ে তো আমি হতাশ হয়ে গেলাম। তোমরা যদি না যাবো ভাই কেমনে সকাল হবে? কে কে ক্লাস শেয়ার করছে ফেসবুকে? তাহলে দেখা যাচ্ছে যে আমার এখানে ক্লাস করছে, তাহলে ক্লাস করছে কিন্তু 60% স্টুডেন্টই, 80% স্টুডেন্টেরই বেসিক আইকিউ কম। এটাই সত্যি ভাই। এখানে মাত্র 20% স্টুডেন্ট বলেছে সবগুলোই আবৃত। ভাইরে তোমরা মেইন কথাটাই তো ভুলে গেছো, মেইন কথাটাই তো ভুলে গেলা। এর কারণ আমি বলেছিলাম যে ভাই ফুল আর ফল থাকা মাত্রই সেটা আবৃত, নগ্ন বীজির কোনো ফুল ফল হয় না। আমি এখানে যে নামগুলো দিয়েছি, বাতাবি লেবু, জবা, মাল্টা, নারিকেল, নারিকেল তো একটা ফল, কলা একটা ফল, শাপলা একটা ফুল, ধুতরা ফুল, প্রত্যেক ফুলেরই ফল আছে। বাদল লাঠি, বাদল লাঠি চেনো না? সোনালু নামে পাওয়া যায়, হোল গোল্ডেন গোল্ডেন। তো ভাই দুনিয়ার মিম যারা সঠিক উত্তর দিয়েছো, যারা বলেছো যে সবই আবৃত, তারাই সঠিক। নিজেই নিজেকে এইভাবে সাবাস দাও, সাবাস। নিজেই নিজেকে কনফিডেন্ট দাও, নিজেই নিজেকে পুরস্কার দাও। আমার পক্ষে সবগুলো কমেন্ট দেখা সম্ভব না। যারা বলেছে সব আবৃত, ভাই দুনিয়ার সব ফুল ফল আবৃত। এই লাইনটা লিখে রাখো। তুমি তো ভাই বেসিকেই নাই, তোমাকে তো আমি শুরুতেই বললাম লাইন শুধু শুনলেই হয় না, সেটা নিয়ে একটু চিন্তাও করতে হয়। তাহলে এই আজকে তোমার ব্রেনের মধ্যে ঢুকাই দিলাম, দুনিয়ার সব ফুল ফলই আবৃত রে। তোরা তো শিখলি না, বেসিক লাইনটাই শিখলি না। তাহলে দিস ইজ দ্য বেসিক লাইন। তাহলে যখনই কোনো ফুলের নাম শুনবা দ্যাট ইজ আবৃতবীজি, যখনই কোনো ফলের নাম শুনবা দ্যাট ইজ আবৃতবীজি উদ্ভিদ, সব আবৃত। কারণটা কি? কারণ নগ্নবীজির তো ভাই ফুল ফলই হয় না। কি হয় শুধুমাত্র? নগ্নবীজির হয় বীজ, এবং সেই বীজটা নিয়েই তো এত জ্ঞানজাম। ফল হয় না, ফুল হয় না, ফল হয় না বলে বীজটা বাইরে থেকে দেখা যায়, এই জন্য ওইটার নাম নগ্নবীজি দিয়ে রাখছে। তো এই জিনিস তুমি যদি না বুঝো, তুমি যদি প্রশ্ন করার আগে তুমি যদি চিন্তা করে উত্তর না করো, পরীক্ষায় এত নর্মাল প্রশ্ন দিল, এর চেয়ে বেসিক প্রশ্ন আছে, কিন্তু তুমি কিন্তু ভুল করবা। অনেকেই কিন্তু নারিকেল টারিকেল এগুলোকে তোমরা কি করলা, খুব হতাশ হয়ে গেলাম আমি, খুবই হতাশ হয়ে গেলাম। তুমি কি করলে, নারিকেলকে তোমরা বললা ভাই ফল মাত্রই, যে কোনো ফল মাত্রই সেটা আবৃতবীজি, যে কোনো ফুল মাত্রই সেটা আবৃতবীজি। নগ্নবীজির না আছে ফুল, না আছে ফল, নগ্নবীজির বীজটা বাইরে থেকে দেখা যাবে নগ্ন। তাহলে তুমি, আমরা যদি একটা ছবি দেখি, ছবি তো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, দিস ইজ বিউটিফুল সাইকাস গাছ। তুমি ঢাকা ভার্সিটিতে গেলেই এই সাইকাস গাছটা দেখতে পাবা। তো এখানে সাইকাস গাছে দুটা বড় বড় গোল গোল দেখা যাচ্ছে। সো এই গোল গোল দেখে অবাক হওয়ার দরকার নেই, আনারসের মতো। এইগুলা কিন্তু সাইকাসের বীজ না। তো সাইকাসের বীজ আমরা যখন দেখতে যাইব, তখন আমাদেরকে এই ছবিটাতে ক্লিক করতে হবে। দিস আর সাইকাস বীজ, এইগুলা হলো সাইকাসের বীজ। এই যে দেখো কি সুন্দর, এইগুলো কিন্তু সাইকাসের ফল না, দেখতে খেজুরের মতো মনে হলো, এইগুলা হলো সাইকাসের বীজ। ঠিক আছে? এইগুলা গোল গোলগুলা, এইগুলা সাইকাসের বীজ, এগুলা কিন্তু ফল না। এবং এই বীজগুলা বাইরে থেকে দেখা যাচ্ছে বলে আমরা সাইকাসকে নগ্নবীজি উদ্ভিদ বলছি। তো ও ভাইয়া এবং আপুরা, আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারলাম বাদর লাঠি কি? বাদর লাঠি একটা গাছ ভাই, গুগল সার্চ করো। ভাইয়া আজকে আমার গার্লফ্রেন্ডকে আপনার কোর্সে ভর্তি করে দিলাম। আরিফুল, এখন আমি কি তোকে ডেকে এনে মিষ্টি খাওয়াবো বলতো? তুই যে এরকম তোর গার্লফ্রেন্ডের এত বড় উপকার করলি, তোর শ্বশুর আব্বাকে নাম্বারটা দিস, আমি বলবো যে এর সাথে এখনই বিয়েটা দিয়ে দেন, কারণ ও ওর জীবনের সেরা ডিসিশনটা দিয়েছে। এমন না যে মানে আপনার মেয়েকে রিলেশন করে সে তার সেরা জায়গায় নিয়ে যেতে পারেনি, কিন্তু এই যে ডিএমসি ড্রিমার্সের কোর্সে জয়েন করাই দিল, দ্যাট ইজ দ্য বেস্ট ডিসিশন। তো শ্বশুর আব্বার নাম্বারটা আমাকে দে, ইনবক্সে দে, আমি কল দিয়ে বলছি যে এইবার এমন একটা ছেলের সাথে সম্পর্কটা করতেছে যে জীবনে কিছু ঠিক ডিসিশন নিতে পারে, ভবিষ্যতে ওকে নিয়ে ভাবতে পারেন। ঠিক আছে, তুই একটা কাজের কাজ করছিস ভাইয়া, এই তো এই তো এই তো। সো এইভাবেই মনে করো এই মুহূর্তে 900 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকেই যদি এইভাবে একজন করে ভর্তি করাও, ও মাই গড, আমাকে তো আর পেছনে ফিরেই তাকাইতে হবে না। মানে ও মা, এত মানব দরদি কে তুই ভাইয়া, কে তুই? আমাকে মেসেজটা দে, শুধু তোর শ্বশুর আব্বাকে না, তোর আব্বাকেও কল দিব আমি, যে আপনার ছেলে শুধু নিজেই সিদ্ধান্ত ভালো নেয় না, আপনার হবু বৌমাকেও সে কিন্তু লাইনে নিয়ে আসতেছে। ও অনেক বেশি পারদর্শী, অনেক বেশি অভিজ্ঞ। ঠিক আছে,
মানে ইনসেইন ঘটনা, মানে এরকম নিউজ আমি এই পর্যন্ত শুনিনি। ঠিক আছে, এতদিন যা শুনতাম ভাই 2জন মিলে শেয়ারে ক্লাস করতে চাই, অনুমতি দিবেন, এই ধরনের নিউজ শুনতাম। এটা যেটা শুনলাম কান মানে মাথাই নষ্ট হয়ে গেল আমার। ঠিক আছে, সো ফাইন। তবে সত্য কথা হলো এইগুলো কিন্তু ডিস্ট্র্যাকশন। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ইন্টারনেট, এগুলো কিন্তু ডিস্ট্র্যাকশন। কিসের ক্ষেত্রে ডিস্ট্রাকশন? তোমার স্বপ্ন এবং তোমার মাঝে। পথ যত ক্লিয়ার থাকবে, পথ যত পরিষ্কার হবে, দৌড় কিন্তু তত সহজ হবে। পথের মধ্যে যত ইন্টারনেটের বিভিন্ন বিষয়, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, রিলেশনশিপ, হ্যান ত্যান, এগুলো যত বেশি আসবে, পথের শাখা প্রশাখা তত বাড়বে, তত ঘুরে তত বেশি পথ অতিক্রম করে তোমাকে সাফল্যে পৌঁছাইতে হবে। ব্যাপারটা খুব ক্লিয়ার। সম্ভব হলে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো। সম্ভব হলে এখন একটা সম্পর্ক, তুমি ভাই মানুষ, তুমি ছাত্র, পাশাপাশি তুমি একজন মানুষ, তুমি যে বয়সটা পার করছো দ্যাটস ফাইন। সেটা এই বয়সে জীবনে প্রেম আসবে, তোমার অন্যকে ভালো লাগবে, অন্যকে তোমার ভালো লাগবে, বা তোমাকে অন্যের ভালো লাগবে। দিস ইজ টোটালি ফিজিওলজিক্যাল প্রসেস। এইটা সম্পূর্ণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং এটার উপরে মানুষের কন্ট্রোল নাই। এটা ঘটবেই, বুঝতে পারলাম। কিন্তু এই বয়সে যে তুমি বিয়ে করতে পারছো না, এই মুহূর্তে কারোর সাথে কমিটমেন্ট দিয়ে ফেললে তাকে বলতে হবে ভাই একটা বছর ধৈর্য ধরো, তুমিও পড়ালেখা করো আমিও করি, পরবর্তীতে যদি পরিবারের কথা মেনে নেয় তাহলে। আমি তোমাদের কাউকে প্রেম করতে উৎসাহিতও করতেছি না, নিরুৎসাহিতও করছি না। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা কথা, এগুলো তো প্রথম কথা হচ্ছে যারা ইসলাম ফলো করো তাদের জন্য তো এগুলো থ্যাংক ইউ, তারা ইসলাম তো এগুলোকে স্ট্রিক্টলি ফরবিডেন করেছে। কিন্তু যারা মনে করো যে না আমি একটু কথাবার্তা বলবো, তাদের জন্য চেষ্টা করতে হবে দূরে সরে আসার। ওকে, ঠিক আছে। ওকে, সো এসব হারাম, সেটাই সেটাই। ঠিক আছে, ফাইন। চলো তাহলে আমরা কি সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর জিনিস পড়লাম। এইগুলো কি তাহলে? এগুলো হলো বীজ। ক্লিয়ার? এই বীজগুলোকে বাইরে থেকে দেখা যাচ্ছে। তুমি সাইকাসকে যাই বলে ওই তোর তো বীজ দেখা যায়, তো সাইকাসকে তুমি এটা বলতে পারবা কি? তুমি আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছকে তুমি এগুলা বলতে পারবা না। তাহলে দুনিয়ার যে কোনো ফল, দুনিয়ার যে কোনো ফল, দুনিয়ার যে কোনো ফল, যে কোনো ফুল সবই কিন্তু আবৃতবীজী। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা দুনিয়ার যে কোনো ফুল ও ফল আবৃতবীজী, আজকে থেকে এই কথাটা বুঝলাম। সো আমরা যখন বইটা পড়বো, তুমি একটু খেয়াল করো, এই বইয়ের পড়ার মধ্যে কিন্তু দুটো ভাগ আছে। এই বইয়ের পড়ার মধ্যে কিন্তু দুটো ভাগ আছে। প্রথম ভাগে আমরা নগ্নবীজীগুলোকে চিনবো, যারা জিম করে, জিম করে বডি বানায়, যাদের বীজটা নগ্ন, আমরা সবার আগে তাদের সম্পর্কে জানবো। আজকের ক্লাসে আমরা সেই বিষয়ে যাওয়া শুরু করব। কতদূর যেতে পারবো সেটা এখন নিশ্চিত না, তবে আমি ধরে নিচ্ছি 4টা ক্লাসে বা 5টা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করব। যাদের তাড়াহুড়া আছে তারা অন্য কোথাও ক্লাস করে নিয়ে বা ইউটিউবে ফ্রি ক্লাস দেখে পরীক্ষা যদি কারো থাকে করে নিবা। কিন্তু এই চ্যাপ্টারটাকে জাস্ট ঘাটে তুলতে আমাদের পুরোপুরি 1 সপ্তাহ লাগবে। আজকে হলো একটা সোমবার, নেক্সট সোমবারের মধ্যে আমরা এই চ্যাপ্টারকে সাইজ করে ফেলবো। বুঝতে পারলাম? সো এই চ্যাপ্টারে আমরা 4 ভাগে আলোচনা করব। 4টা ভাগে, চ্যাপ্টারটা শুরুতেই বলে রাখি। 1 নম্বর আলোচনা হলো, আমি ক্লিয়ারলি বলে দেই, 1 নম্বর আলোচনা, প্রথম দিন শুধু আমরা নগ্নবীজি নিয়ে আলোচনা করব। নগ্নবীজি, আরে কি নগ্নবীজি আলোচনা 1, এটা হলো ক্লাস নাম্বার 1। আমার মনে হয় না যে একদিনে নগ্নবীজি আলোচনা শেষ হবে, কারণ আজকে তো আমরা নগ্নবীজি শুরু করিনি, আমরা তো আগে বেসিক বুঝে নিচ্ছি। নগ্নবীজি 2, তুমি যদি বেসিক না বুঝো তাহলে পুরো চ্যাপ্টার পড়া শেষ, দিন শেষে বলতে পারবে না আমজাম কাঁঠাল আর সাইকাস কোনটা নগ্নবীজি কোনটা আবৃতবীজি, তুমি আকাশ থেকে পড়বা। বুঝতে পারলাম? ঠিক আছে, এটা হলো নগ্নবীজির ক্লাস, দুটো ক্লাস। আবৃতবীজি ভাই, আবৃতবীজি আসলে কিছুই না, আবৃতবীজিতে তেমন কোনো পড়া নাই। আবৃতবীজি প্লাস এই ক্লাসটা সবচেয়ে জটিল এবং কঠিন, প্লাস ভেরি ইম্পর্টেন্ট, আবৃতবীজি প্লাস উদ্ভিদ পরিচিতি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আচ্ছা, এইটা একটা ক্লাস লাগবে। আর 4 নম্বর ক্লাসে আমরা লাস্টে গিয়ে উদ্ভিদ পরিচিতি এক ক্লাসে শেষ হবে না। সো এইখানে অনেক পড়া, অনেক পড়া। এই চ্যাপ্টারটা যে ভালো, যত বস হবে বোটানিতে তার তত বেশি দখল থাকবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম 5 ক্লাসে আমি এই চ্যাপ্টারে তোমাকে বস বানায় ছাড়বো। সো 4টা ক্লাস নেওয়ার, 5টা নিতে পারলে ভালো, 4টা ক্লাস প্ল্যান করি আপাতত। উদ্ভিদ পরিচিতি প্লাস গোত্র, আশা করি 4 ক্লাসেই তোমাকে আমি এই চ্যাপ্টারের বেসিক থেকে বস লেভেল পর্যন্ত নিয়ে যাব, এবং তুমি দুনিয়ার যেখানেই পরীক্ষা দাও আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি চূড়ান্ত লেভেলে যাবা। সো আপাতত 4টা ক্লাস আমরা প্ল্যান করি, ঠিক আছে? লাগলে 5টা ক্লাস আমরা করব। ওকে, ফাইন। তাহলে বিউটিফুল, কে কে 4টা ক্লাসে থাকবা?
কে কে থাকতে চাও শেষ পর্যন্ত বলো। ভাইয়া হাতের লেখাটা সুন্দর হলে ভালো হতো, আর সুযোগ নাই রে, যা আছে তা নিয়ে খুশি থাকলে থাক, নাহলে থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে ফাইন। তাহলে অনেকজন থাকতে চাচ্ছ ইনশাল্লাহ, লাভলি। তাহলে আমরা চেষ্টা করবো এই 4 ক্লাসে এই চ্যাপ্টারটাকে সুন্দর করে সাইজ করে ফেলার, রাইট? ওকে, তোমরা তো জানোই আমরা কিছু শব্দ ইউজ করি, সাইজ করে ফেলা, ভাজা ভাজা করা, এগুলোর সবগুলোর অর্থ মানে চ্যাপ্টারটাকে বস লেভেলে যাওয়া। তো আমরা পড়বো কোথা থেকে? সো এই চ্যাপ্টারকে আমরা এই 4 ভাগে ভাগ করলাম, হ্যাঁ? এবং অনেক পড়া, কিন্তু অনেক ইনফরমেশন মানে অনেক ইনফরমেশন। আমাকে যদি বলা হয় যে উদ্ভিদ বিজ্ঞানের সবচেয়ে কঠিন চ্যাপ্টার কোনটা, তোমরা এই মুহূর্তে যেই চ্যাপ্টারটার নাম দেখছো এটা উদ্ভিদ বিজ্ঞানের সবচেয়ে কঠিন চ্যাপ্টার। আমার দায়িত্ব হলো কঠিন চ্যাপ্টারটা তোমাকে সহজ করে দেওয়া, তোমার দায়িত্ব হলো সেই সহজ বিষয়টা গ্রহণ করে সেই বিষয়টাকে অ্যাবজর্ব করা। এই চ্যাপ্টারে 50% পড়া বুঝতে হবে, 50% মুখস্থ করতে হবে। যারা বলে যে মুখস্থ, জীববিজ্ঞান মুখস্থ করতে হয় এবং এজন্য ভালো লাগে না, এরা আসলে খুব যে জাতের তা কিন্তু না। সত্য কথা হলো যারা একটু পার্ট নেয়, মুখস্থ করতে হয় ভালো লাগে না, এরা জানে না পড়তে হয় কিভাবে। দুনিয়ার সব সাবজেক্টেই মুখস্থ করতে হয়। কেউ যদি বলে ভাই ম্যাথ সবচেয়ে ট্রিকি, কোনো কিছু মুখস্থ করতে পারে না, ও হলো সবচেয়ে বড় হাবা। ম্যাথে কত কিছু মুখস্থ করতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সূত্রগুলোই তো মুখস্থ করতে হয়। সূত্র তুমি কয়টা বুঝবা, সূত্রটাই মুখস্থ করতে হয়। এবং খুব ইম্পর্টেন্ট, কিছু কিছু অঙ্কের কিছু কিছু ধাপ তো মুখস্থ রাখতে হয়, নাহলে যতই বুঝো ওই অঙ্ক পরীক্ষার হলে যায় ওই জিনিস থেকে সামনে আগাতে পারবা না। সো মুখস্থ করা, দিস ইজ আ পার্ট অফ স্কিল। সো শুধুমাত্র বায়োলজির জন্য মুখস্থ লাগবে তা না, দুনিয়ার প্রত্যেকটা সাবজেক্ট, তুমি বুয়েটে পড়ো, নাসার বিজ্ঞানী হও, এমআইটিতে পড়ো, ভাইয়া যার ধারণ করার ক্ষমতা যত বেশি হবে সে তত ভালো করবে। তো এই চ্যাপ্টারের 50% কনসেপ্ট এবং 50% তোমাকে অবশ্যই মেমোরাইজেশন লাগবে। এখন মেমোরাইজেশন মানে মুখস্থ করা না, আমি যে শব্দটা বলি, তো মেমোরাইজেশন বলতে আমি এখানে মেমোরাইজেশন মানে কি, তার মানে মনের মধ্যে রেখে দেওয়া, তাই না? তো আমি যে লাইনটা ব্যবহার করি সেইটা হলো মনে রাখতে হবে, মনে রাখার সিস্টেম। আমি তোমাকে মনে রাখার উপায় শেখাই দেব, তুমি শুধু মনে রাখবা, ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে, দ্যাটস ইট। তাহলে এই চ্যাপ্টারের 50% বুঝতে হবে, 50% মনে রাখতে হবে, তাহলে এই চ্যাপ্টার থেকে ফুল আউটপুট পাবা। শুরুতেই যদি যেমন তুমি জীববিজ্ঞান পড়ো বা সেকেন্ড পেপার পড়ো, সেটা তো কিন্তু অনেক কিছু মনে রাখতে হয় আমাদেরকে। আর মনে রাখা আর মুখস্থ করার মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। তুমি যখন বুঝে মনে রাখবা তখন সেটা আর মুখস্থ না, দেখা যাবে যে তথ্যটা তোমার ব্রেনে অটোমেটিক সেট হয়ে গেছে। তো সেইটাই আমি তোমাদেরকে শেখাই দেব, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা এই চ্যাপ্টারটা পড়া শুরু করার আগেই ক্লিয়ার করে দিলাম। এবং আরেকটা কথা বলি, আচ্ছা সেই কথা জানার দরকার নেই, দ্যাটস ইট, আমরা পড়া শুরু করি। তাহলে নগ্নবীজি উদ্ভিদ, নগ্নবীজি উদ্ভিদ মানে কি, এদেরও কিন্তু বীজ হয়। তাহলে পৃথিবীর যে সকল উদ্ভিদের বীজ হয় তাদেরকে বলে স্পারমাটোফাইটা। এখানে একটা দারুণ শব্দ আছে, তোমরা এখনই এটা নিয়ে প্রশ্ন করতে পারো, ভাইয়া ভাস্কুলার উদ্ভিদ কি জিনিস, ভাস্কুলার উদ্ভিদ কি জিনিস? সো তোমাদের মনে, অনেকের মনে এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ভাস্কুলার উদ্ভিদ বুঝি না। সো তোমরা যদি এই ছবিটা দেখো হয়তো বা ভাস্কুলার উদ্ভিদ কিছুটা বুঝলেও বুঝতে পারো। সো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো পৃথিবীর সকল উদ্ভিদকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা তো ছিল অবীজি, যাদের বীজ হয় না, অবীজি আর স্ববীজি, বীজ হয় না আর বীজ হয়। আরেকভাবে ভাগ করা যায় যাদের ভাস্কুলার সিস্টেম নাই। তো তোমরা যারা অলরেডি রক্ত চ্যাপ্টার পড়েছো, ভাস্কুলার মানে কি, ভাস্কুলার শব্দের অর্থ সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র মানে কি, সংবহন তন্ত্র মানুষের ক্ষেত্রে সংবহন তন্ত্র আছে, রক্ত সংবহন তন্ত্র, লসিকা সংবহন তন্ত্র। বাংলাদেশের ক্ষেত্রে সংবহন কোনটা, আমাদের রাস্তাগুলা, আমাদের নদীপথগুলা, যোগাযোগ ব্যবস্থা। সংবহন মানে বহন করা, বহন করার যে পথ সেটা কি বলে সংবহন। তাহলে মানুষের ক্ষেত্রে কি কি বহন করে, রক্ত বাহিত হয়, লসিকা বাহিত হয়, এটা হলো আমাদের সংবহন তন্ত্র, আমাদের ভাস্কুলার সিস্টেম। গাছের ক্ষেত্রে গাছ কাটলে কি রক্ত বের হয় বলো তো, গাছ কাটলে কি রক্ত বের হয়? কোনো আইডিয়া আছে? বলেন তো গাছ কাটলে রক্ত বের হয় কিনা? ফাইন, তাহলে অনেকেই বল না গাছ কাটলে রক্ত বের হয় না। তাহলে গাছের সংবহন তন্ত্র কি জিনিস, এক লাইনে আমরা যদি বলি জাইলেম আর ফ্লোয়েম।
তাহলে কার কার জাইলেম আর ফ্লোয়েম থাকে, এইটাই হলো মেইন কথা। তাহলে গাছের জাইলেম আর ফ্লোয়েম, গাছের রক্ত মানে কি, গাছের কিভাবে গাছ বহন করে, জাইলেম আর ফ্লোয়েমের মাধ্যমে। তাহলে সংবহন তন্ত্র জিনিসটা কি, সংবহন তন্ত্র হলো জাইলেম এবং ফ্লোয়েম, দ্যাটস ইট, জেনে গেলাম আমরা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পৃথিবীর কোন কোন উদ্ভিদের জাইলেম এবং ফ্লোয়েম থাকে, কার কার থাকে না। ভাইয়া দ্যাটস ইট, এই যে এইখানে আমি তোমাদেরকে তখন পড়ালাম না, কি কি পড়াইছিলাম, শৈবাল, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম মশ, আমি পড়ালাম নগ্ন, আমি পড়ালাম আবৃত, এবং দেখো তো একজন নাই, আরেকজন এই পাশে ছিল ফার্ন। তো ফার্ন এই ক্ষেত্রে চলে যাবে এইখানে। ফার্ন, যদিও ফার্নের বীজ হয় না, কিন্তু ফার্নের একটা জিনিস হয়, বা ফার্নের শরীরে একটা স্পেশাল জিনিস আছে, সেটার নাম হলো জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে দেখো শৈবাল এবং মশ এরা হলো নন ভাস্কুলার উদ্ভিদ। পরীক্ষায় এইটাই একটা দারুণ এমসিকিউ, নিচের কোনটি নন ভাস্কুলার। তুমি যদি মনে করো এগুলো এক্সট্রা পড়া, তুমি বোকার স্বর্গে বাস করছো। চ্যাপ্টার নাম্বার 6 খুলে দেখো, প্রথম প্রথম 2 লাইনে এটা দেওয়া। চ্যাপ্টার নাম্বার 6, এখনই পেজটা উল্টাও, কে কে বের করতে পারে, কার কার কাছে বই আছে, বই বের করে দেখো তো এটা খুঁজে পাও কিনা, খুঁজে পেয়ে আমাকে জানাও। চ্যাপ্টার নাম্বার 6, তাহলে শৈবাল এবং মশ নন ভাস্কুলার, ফার্ন নগ্নবীজি আবৃতবীজি এই তিনজনকে বলা হবে ভাস্কুলার। তাহলে ভাস্কুলার উদ্ভিদ কয়টা, কয় ধরনের, কে কে পাইলা, কে কে পেয়েছো, কে কে চ্যাপ্টার 6, যার কাছে আবুল হাসান স্যারের বই আছে, প্রথম প্যারার মধ্যে চ্যাপ্টার 6 এই জিনিস দেওয়া। রাফিদ জামান আসলেই পেয়েছো, কে কে পেয়েছো। ইয়েস, পদুন বলেছে জি ভাইয়া, 193 নাম্বার পেজ, 223 নাম্বার পেজ। কিরে তোরা দুইজন দুই কথা বলতেছিস কেন? আচ্ছা, এক একজনের এডিশন এক এক রকম হতে পারে। তাহলে আমরা আজকে পৃথিবীর উদ্ভিদকে ভাগ করার 2টা পদ্ধতি জানলাম। তাহলে আমাদের যে উদ্ভিদগুলো আজকে আমরা পড়বো, একই সাথে তাদের বীজ আছে এবং একই সাথে তাদের জাইলেমও আছে, ফ্লোয়েমও আছে। এই প্রত্যেকটা জ্ঞান আমাদের ভবিষ্যতে লাগবে। জাইলেম আর ফ্লোয়েম কি, জাইলেম আর ফ্লোয়েম হলো জাস্ট রক্ত সংবহন করার পথ। আচ্ছা, ক্লাস তো করতেছে প্রায় এখানে 200-250 জন, পাইলো মাত্র 3 জন। নাইলা ইসলাম শিফা, ওকে, বদরুল আমিন পেয়েছে, নওরিন পেয়েছে, ইসরাতানি খুব সুন্দর, ভেরি গুড, লাবিব জয় 223 নাম্বার পেজ, ভেরি গুড, অসাধারণ, লাভলি। ঠিক আছে, আরিফুল ইসলাম, সবাই পাইছি। পুরান এডিশন যাদের তারাও পাবা, যাতে নতুন নতুন এডিশন তারাও পাবা। তাহলে আমরা শিখে গেলাম এই লাইনটার অর্থ কি কি। তাহলে যারা বই পড়ছো, বইয়ের মধ্যে এখানে একটা ডিএমসি ড্রিমার্স বক্স বানায় ফেলো, বইয়ের মধ্যে এখানে একটা বক্স, এখানে একটা ছোট্ট বক্স দিয়ে দাও, এইখানে তাহলে লিখে ফেলো ভাস্কুলার উদ্ভিদ কি কি আছে। ফার্ন লিখে ফেলো, নগ্নবীজি, আবৃতবীজি, এটা লিখে ফেলো। তাহলে ভাস্কুলার উদ্ভিদ বলতে বাকি জীবন মনে থাকবে। এবং সাথে সাথে আরেকটা বক্স কোথাও একটা করে নাও, অভাস্কুলার বা নন ভাস্কুলার কি কি। নন ভাস্কুলার হলো মস আর শৈবাল। তুমি এটা লিখে নিলে তোমার কিন্তু অন্য সবার চেয়ে, তোমার যে নলেজের বেস, এটা অন্য সবার চেয়ে ভালো হবে। তাহলে বইয়ের একটা লাইনও কিন্তু তুমি না বুঝে পড়লা না। বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদকে বলে স্ববীজ উদ্ভিদ বা স্পারমাটো ফাইটা। তাহলে এই যে ফাইটা শব্দটা, এটা আমরা পড়বো। স্পারমাটো মানে তো আগেই বলেছি, স্পার মানে বীজ, আর ফাইটা মানে উদ্ভিদ। ভাইয়া কোনো কিছুর শেষে যদি ফাইটা থাকে, বুঝে নিবা ফাইটা মানে উদ্ভিদ। ফাইটা, কোনো কিছু শেষে ফাইটা থাকা মানেই কি, ফাইটা মানে উদ্ভিদ। ওকে, বইয়ের উপরে লিখেছি ভাইয়া, আপনি বলার সাথে সাথেই যারা আমার কথাগুলো ফলো করছো, এরা প্রত্যেকেই যে কোনো একটা ভালো পরীক্ষা দেওয়ার পরেই এই রেজাল্ট পাবা। আমি এখানে 5টা ক্লাস করাবো বা 4টা বা 5টা ক্লাস করাবো, চ্যাপ্টারটা শেষ হবে, যেই পরীক্ষা দিতে যাও একটা ফ্যান্টাস্টিক রেজাল্ট পাবা। আমি যা পড়াচ্ছি এইটা দিয়ে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায় তুমি লড়াই করতে পারবা। তাহলে দেখো, একটা লাইন পড়ার আগেই আমরা কত কিছু জেনে গেলাম। তো তুমি তো বইয়ের এই একটা লাইন পড়তা, আমি তোমাকে চেষ্টা করলাম আরেকটু ওই লাইনটা যাতে পুরোপুরি ব্রেনের ভিতরে ঢোকে সেই ব্যবস্থাটা করে দেওয়ার। এরপর দেখো, তাহলে পৃথিবীর যে সকল উদ্ভিদ এইরকম বীজ তৈরি করতে পারে তাদেরকে বলে ব্যক্তবীজী বা নগ্নবীজী উদ্ভিদ, এবং গুপ্তবীজী বা আবৃতবীজী উদ্ভিদ।
আচ্ছা, ভূমিকম্প হয়েছে, ব্রেক দেন 2 মিনিট। কোথায় ভূমিকম্প হয়েছে? ঢাকায়? আমি তো কিছুই বুঝলাম না। ভূমিকম্প হয়েছে? আমার কোনো আইডিয়া নাই। ব্রেক দিব 2 মিনিট কি জন্য? দোয়া দুরূদ পড়বে এমন কিছু? আল্লাহ রক্ষা করুক। আমি তো কিছুই বুঝলাম না। কোথায়, কোন জেলায় ভূমিকম্প হয়েছে? কোন জেলায়? মৌলভীবাজার, ঢাকায় ধানমন্ডিতে, ময়মনসিংহ, সারা দেশে একসাথে। টেবিলে মোবাইল ছিল, পড়ে গেছে ঝাঁকুনিতে। কয় কি? আমি তো কিছুই টের পাইলাম না। এটা কি, আমি কি বোধ শক্তিহীন হয়ে যাচ্ছি ধীরে ধীরে? এত বড় ভূমিকম্প, ভূমিকম্প হয়েছে নাকি? কি জানি। ঢাকা ফার্ম গেটে হয়েছে, আমিও বুঝিনি। কোথায় ভূমিকম্প? চট্টগ্রামে কিছু বুঝলাম, রাজশাহীতে হয়েছে। এত লোক যখন বলতেছে তার মানে আসলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করো যে এই যাত্রায় বেঁচে গেলা। উত্তরাতে ভাই সবাই বলতেছে। হ্যাঁ ঠিক আছে, এত লোক যখন বলতেছে তার মানে আসলেই ভূমিকম্প হয়েছে। যে যে ধর্মের, সেই সেই ধর্মের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যে এই ভূমিকম্পে আমাদেরকে সৃষ্টিকর্তা নিরাপদ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সেটাই আমাদের জন্য বেশি। একটা ভালো ভূমিকম্প হলে যে কোনো মুহূর্তে যে কেউ আমরা মারা যেতে পারি। জীবন খুবই ঠুনকো এবং মানুষ প্রাণী হিসাবে খুবই ভালনারেবল, তাই না? একটা গুলি করলেই মারা যাচ্ছে, একটু গাড়ি চাপা পড়লেই মারা যাচ্ছে। এমন না যে আমরা অনেক পাওয়ারফুল, একটা হাতির পেটে গুলি মারলেও কিন্তু সহজে সে মরে না। মানুষ কিন্তু সেই দিক দিয়ে আমরা খুব দুর্বল। তো আল্লাহ আমাকে বাঁচালেন, আল্লাহ আমাদেরকে বাঁচালেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখনো বাঁচাইছে ভাই। ঠিক আছে, কোথায় হয়েছে কোথায় হয়নি এ নিয়ে আর একটা কমেন্ট করবা না, আমাকে চ্যাপ্টারটা সামনের দিকে আগাতে হবে। চলো তাহলে আমরা কোথায় পড়ালেখা করছি, কি পড়ালেখা করছি? বিসমিল্লাহ। সো বিসমিল্লাহ বলে সামনের দিকে আগাই, জয় বাংলা বলে আগে বাড়ো। তাহলে আমরা পৃথিবীর সকল বীজযুক্ত উদ্ভিদকে দুই ভাগে ভাগ করবো। এক জিমনোস্পার্ম, যেটা জিম করবে, আর এক আবৃতবীজী উদ্ভিদ, আমের মতো, তাই না, কাঁঠালের মতো, বীজটা ভেতরের দিকে থাকবে। ডান। এখন তুমি দেখো, বলা হচ্ছে আজ থেকে কোটি কোটি বছর আগে, এইটা তোমার ব্রেন ক্যালকুলেট করতে পারবে না। কারণ আমরা মানুষরা, বলা হচ্ছে বিজ্ঞানের মতে, এখানে ধর্ম টেনে আনার কোনো সুযোগ নাই। ধর্মীয় বিশ্বাস পুরো ধর্মীয় বিশ্বাস। আধুনিক মানুষ, এই যে তুমি আমি যে মানুষ, এই তুমি আমি যে মানুষ, আধুনিক মানুষ পৃথিবীতে আসছে 10 লাখ বছর আগে। কয় লাখ বছর আগে? 10 লাখ। ভাই বর্তমান কত সাল চলে? এইগুলো তোমার কল্পনাতেও কিন্তু আসবে না। এখানে বইয়ে যে সালগুলোর কথা বলে তুমি বুঝবা না। বর্তমান সাল কত ভাই? মাত্র 2023। আর এই সালটা গণনা শুরু হয়েছে কোথা থেকে? ঈসা নবীর জন্মের সময় থেকে, তাই না? এইটা খ্রিস্টানরা শুরু করেছে। একজন রাজা কনস্টান্টিন বোধহয়, বা সামহাও সামওয়ান, এক্স্যাক্টলি ভুলে গেলাম ইংরেজি সাল গণনার হিস্ট্রিটা। তো তিনি এটা শুরু করেন, আস্তে আস্তে এটা সারা দুনিয়ায় প্রচলিত হয়ে যায়। এবং 2023 সাল, এখন মাত্র 2023 সাল। আর এই পর্যন্ত সবচেয়ে প্রাচীন যে সভ্যতা আবিষ্কার হয়েছে, বলা হয় সেটা সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা, এই যে ভারতীয় উপমহাদেশে, সেইটা কত? খ্রিস্টপূর্ব 4000 বা -4000। তাহলে ভাই -4000 থেকে +2000, মানব জাতির ইতিহাস, যেটাতে সভ্যতার ইতিহাস আমরা জানতে পারি, মাত্র 6000 বছরের। আর আধুনিক মানুষ আছে দুনিয়াতে 10 লাখ বছর জুড়ে। কোথায় 6000, কোথায় 10 লাখ? আর এইখানে যে যুগ দুইটার কথা বলা হচ্ছে, ওহ মাই গড, একটার নাম ডেভোনিয়ান যুগ, আরেকটার নাম মেসোজোইক যুগ। থ্যাংক ইউ। এইগুলা কয়েক কোটি বছর আগের ঘটনা, কয়েক কোটি। ভাই তোমার ব্রেন ধরতেও পারতেছে না যে এত কোটি বছর আগে পৃথিবীতে কি ছিল। কয়েক কোটি বছর আগে। তো বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে কয়েক কোটি বছর আগে, আজকে যেমন চারিদিকে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ দেখতে পাও, মেহগনি গাছ দেখতে পাও, তুমি যদি কয়েক কোটি বছর আগে পৃথিবীতে চলে যেতে, এই পৃথিবীর বয়স কত? 500 কোটি বছর। তো আজ থেকে 150-200 কোটি বছর আগে এই পৃথিবীতে মূলত নগ্নবীজীদেরই আধিক্য ছিল। বুঝাতে পারলাম? কিন্তু বর্তমানে তারা আস্তে আস্তে কমে গেছে, এই কথাটাই এখানে বলল। তাহলে দেখো জিনিসটাকে আমরা কিছুটা বুঝতে পেরেছি কিনা? ওকে, ক্লিয়ার। এই ভূমিকম্প নিয়ে আর কথা বলার কিছু নাই, রাইট? ওকে,
সুন্দর। তাহলে দেখো নগ্নবীজি, তাহলে জিমনোস মানে কি? জিমনোস মানে নগ্ন, স্পার্ম মানে বীজ, তাহলে নগ্নবীজি। ওকে, এই কথাটা সর্বপ্রথম কে বললেন? অসাধারণ লাইন, সবার জন্য ইম্পর্টেন্ট, দুনিয়ার সকল পরীক্ষায় প্রশ্নটা আসবে। উদ্ভিদ বিজ্ঞানের জনকের নাম কি? থিওফ্রাস্টাস, ফাদার অফ বায়োলজি, ফাদার অফ বোটানি। পরীক্ষা এইভাবে দিয়ে দিতে পারে। তুমি তো ভাই বাংলা পড়লা, তুমি আর ইংরেজি পড়লা না, তুমি লিখে নাও উদ্ভিদ বিজ্ঞানের জনক মানে কি? ফাদার অফ বোটানি। ফাদার অফ বোটানি, তাহলে কে এই মানুষটার নাম? সবাই আমরা মনে রাখবো, চেহারা দেখে আর লাভ নাই ভাই, তুই ওর শব্দটা মনে রাখলেই হবে। তার চেয়েও গুরুত্বপূর্ণ তার যে বইটা আমি লিখে দিলাম, এটা ইনফিনিটি স্টার, এইটা তোমার পরীক্ষায় আসতে যাচ্ছে, গ্যারান্টিড এটা তোমার পরীক্ষায় আসবে। ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস, গ্যারান্টি দিলাম তুমি যেই পরীক্ষায় অংশ নিতে যাও কোথাও না কোথাও এই জিনিস তুমি পাচ্ছই। তাহলে প্লান্টের গবেষণা, ইনকোয়ারি মানে আমরা কি বুঝি? আমরা বুঝি যে অনুসন্ধান চালানো। তাহলে ও কিন্তু দুনিয়ার বুকে প্রথম বৈজ্ঞানিকভাবে মানে এইগুলা লিখে রাখছে। এর আগে অনেকে গবেষণা করছে, কিন্তু ওরটাই সবচেয়ে বেশি খুঁজে পাওয়া গেছে, ওই জন্য ওকে ফাদার বানিয়ে দেওয়া হয়েছে। এবং সত্য কথা, এই লোকটাকে তুমি চাইলে দু একটা গালিও দিতে পারো, যে কষ্ট করে এত বোটানি পড়তে হচ্ছে, এইবারেই শুরু করছে। ঠিক আছে, তাহলে ফাদার অফ বোটানি লোকটার নাম কি? থিওফ্রাস্টাস। এবং তিনি কিন্তু এই যে নগ্নবীজি উদ্ভিদ শব্দটা প্রথম ব্যবহার করেন, বা জিমনোস্পার্ম, তিনি এটা ব্যবহার করেন, রাইট? ওকে, সো তাকায় দেখো, তাহলে এদের কি হয় না? এদের ফুল হয় না, এদের ফল হয় না, এবং ফল হয় না সেজন্য বীজটা নগ্ন অবস্থায় থাকে, এবং নগ্ন অবস্থায় বীজটা থাকে বলে এদেরকে নগ্নবীজি উদ্ভিদ বলে। ওকে, ঠিক আছে। এখন আমি জানি না তোমাদের এই কথাটা জানা আছে কিনা, না জানলেও ভবিষ্যতে তুমি জেনে যাবা। তিনটা জিনিস, একটা হলো ডিম্বাণু, ডিম্বাণু, ডিম্বাণু থেকে তৈরি হয় ভ্রূণ, একটা হলো ডিম্বক, একটা হলো ডিম্বক, ডিম্বক থেকে তৈরি হয় বীজ, আরেকটা হলো গর্ভাশয়। এখন যা পড়াচ্ছি এইটা যে বুঝবে না, ও পুরো জিরো পাবে এই চ্যাপ্টারে ক্লাস শেষেও। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখান থেকে তৈরি হয় ফল। আমি একটা ছবি আঁকছি, যেইটা যেই কালারের সেইটা সেই কালার দিয়ে, তার মানে গোলাপি হলো গর্ভাশয়, এই হলো ডিম্বক, এই হলো ডিম্বাণু। তাকায় দেখো, গর্ভাশয়, তার ভিতরে ডিম্বক, ডিম্বকের ভিতরে ডিম্বাণু। সবার বাইরে গর্ভাশয়, তার ভিতরে ডিম্বক, ডিম্বকের ভিতরে ডিম্বাণু। এইটাকে আমরা বলবো নিষেকের আগে। নিষেক মানে বিয়ে, আপাতত তুমি এইটুকু বুঝো। নিষেক আগে, বিয়ের আগে একটা মেয়ে কি থাকে? সিঙ্গেল। বিয়ের পরে সে হয়ে যায় ডাবল বা কাপল। তাহলে নিষেকের আগে, নিষেকের পরে। তো নিষেকের আগে ডিম্বাণু নাম থাকে ডিম্বাণু, কিন্তু নিষেকের পরে তার নাম কি হয়ে যায়? ভ্রূণ। ডিম্বক যেটা লাল, সেটা নিষেকের পর হয়ে যায় বীজ। গর্ভাশয় যেটা, গর্ভাশয়টা পরিণত হয় ফলে। একটা এটা এখানে যে ছবিটা আঁকছি, এই ছবিটা ভাইয়া একটা আবৃত বীজির ছবি। কারণ আবৃত বীজির তিনটাই থাকে, আবৃত বীজির তিনটাই থাকে, সেই জন্য এইটা ধরো একটা আম গাছের ছবি, এইখানে ভবিষ্যতে তৈরি হলো একটা পাকা টসটসে আম। এটা কি আম আঁকতেছি আমি? আচ্ছা, আম আঁকা তো অনেক কঠিন হয়ে গেছে। হায় হায় হায়, ধরে নাও এইটাই আম, এটাকে আম ধরে নাও, যদিও এই ধরনের আম পাওয়া যায় কিনা সেটা আমার জানা নাই। তাহলে এই যে আমটা, আমের বাইরের ফলটা কোথা থেকে আসলো? এইটা থেকে। আমের ভেতরে মনে আছে কিনা একটা আটি থাকে, ওই যে আমের আটি, আমের আটিটা আসলো ডিম্বক। এবং তুমি ওই আটিটা ভাই লাগাই দাও তো কোথাও, ওই আটিটা তুমি কোথায় লাগাই দাও, ওই আটিটা লাগাই দিলে কি ওখান থেকে নতুন আম গাছ গজাবে। কারণ কি? ওই ওইটার ভেতরে থাকে ভ্রূণ। তাহলে সবার বাইরে আমের ফল, গর্ভাশয় থেকে ফল, এই যে ফলটা, আমের ফলটা কোথা থেকে আসলো? এই গর্ভাশয় থেকে। ডিম্বক থেকে তৈরি হলো আমের বীজ। কালার ঠিক করে নেই। ডিম্বক থেকে তৈরি হলো আমের বীজ,
ওই বীজটা তুমি লাগায় দাও, ভেতরে আটিটাই হলো বীজ। আর তার ভেতরে ওই বীজটা থেকে কেন আমের বীজ থেকে নতুন আম গাছ হচ্ছে? কারণ তার ভেতরে থাকে ভ্রূণ। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেকেই তোমরা বলো যে বীজ লাগাইলে গাছ হয়। যদি কেউ প্রশ্ন করে কেন বীজ লাগালে গাছ হয়, কারণ বীজের ভেতরে থাকে এই ভ্রূণ। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি গ্যারান্টি দিলাম অসংখ্য বাচ্চা কাছে উদ্ভিদ বিজ্ঞান পড়ে, কিন্তু এই যে এত সিম্পল কনসেপ্ট এইটা কেউ বুঝে না। এবং তোমরা অনেকে, আমি গ্যারান্টি দিলাম, বুঝতা না। কে কে এই জিনিসটা বুঝতে পারলা বলো তো? কে কে এটা বুঝতে পেরেছো? তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা একটা বক্স লিখে রাখো ভাইয়া। তাহলে এইটা একটা আবৃত বীজি, তাই না? নগ্ন বীজিরটা পানির মতো সহজ। নগ্ন বীজির এইসব কিচ্ছু নাই, বাইরের এটা নাই, শুধু ডিম্বক আছে, ডিম্বকের ভেতরে ডিম্বাণু আছে। তাহলে নগ্ন বীজির ভাইয়া ভবিষ্যতে কি তৈরি হবে? নগ্ন বীজের কিন্তু ফল তৈরি হবে না, শুধু বীজ তৈরি হবে, বীজের ভিতরে ভ্রূণ তৈরি হবে। এবং এই যে এইটাই হলো তাহলে নগ্ন বীজি। নগ্ন বীজের কি থাকবে? নগ্ন বীজের গর্ভাশয় থাকবে না, শুধু ডিম্বাণু থাকবে, ডিম্বক থাকবে, ডিম্বকের ভেতরে থাকবে ডিম্বাণু। তুমি ডিডি বক্স 2 ইসরাত জাহান, এখনো প্রত্যেকদিন পোলাপান ভিডিও সাবমিট করতেছে, প্রত্যেকদিন পোলাপান হোমওয়ার্ক সাবমিট করতেছে। রেজাল্ট দিয়ে দিব ইনশাআল্লাহ, কালকেই রেজাল্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে। অলরেডি আমরা 90% রিভিউ করেছি, এখন 10% রিভিউ করা বাকি। সবারটা না দেখে রেজাল্ট দেওয়াটা অনুচিত হবে। তাহলে এই জিনিস যে যে বুঝতে পেরেছো তার জন্য ভালোবাসা, যে বুঝতে পারোনি তাকে থ্যাংক ইউ। ক্লাস এই অংশটুকু আরেকবার রিভিউ করে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবা এই ঘটনাগুলো কোথায় ঘটতেছে। এই সবগুলা ঘটে ফুলের মধ্যে। তাহলে একটা ফুলের মধ্যে যার গর্ভাশয় থাকবে, যার ডিম্বক থাকবে, যার ডিম্বাণু থাকবে, সেই ফুল মানেই হলো আবৃত বীজি। এখন এর তো ফুলই নাই, নগ্ন বীজের তো ফুল নাই, কিন্তু ফুল না থাকলেও ফুলের বদলে, নগ্ন বীজের তো ফুল নাই, এই ঘটনাগুলো আবৃত বীজের কোথায় ঘটে? ফুলের মধ্যে। কিন্তু ভাইয়া নগ্ন বীজের তো ফুল নাই, কিন্তু ফুল ছাড়া কি থাকে? ফুল ছাড়া থাকে স্ট্রোবিলাস। তাহলে পরীক্ষায় যদি কখনো, দুঃখিত, স্ট্রোবিলাস শব্দটা কি চলে? হ্যাঁ চলে। তাহলে ফুলের পরিবর্তে কি থাকে? নগ্ন বীজির থাকে ফুলের বদলে, এইটাই কিন্তু এমসিকিউ, এইটাই কিন্তু জানতে হবে। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। নগ্ন বীজি থাকলে ফুলের গন্ধই আসবে না, গন্ধ আসবে স্ট্রোবিলাসের। যা বলছি এগুলো অনুভব করার বিষয়, বোঝার বিষয়। তাহলে স্ট্রোবিলাস, এটার অপর নাম হলো কোন। যদি বলে কি থাকে, ফুলের পরিবর্তে থাকে কোন। ভাইয়া কোন মানে কি? তোমরা সবাই জানো কোনিক চ্যাপ্টার, আমাদের সবার প্রিয় অভি যেটা পড়ায় ম্যাথের কোন, এই দ্যাটস ইট। নগ্নবীজির থাকে তাহলে কোন। নগ্নবীজিতে আমরা বেসিক জিনিসপত্র বুঝে গেলাম। কেউ যদি এইটুকু বুঝে, ভাই এই চ্যাপ্টারে সে বস হবে। এই যে আমাদের প্রিয় কোন, এইটাই কিন্তু ফুলের বদলে থাকে। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। তাহলে ফুল থাকে না, ফুলের বদলে কোন থাকে। এবং আমরা এই কোন জিনিসটা এটা জানার চেষ্টা করলাম, আমরা এটা বোঝার চেষ্টা করলাম। সো পৃথিবীর সকল উদ্ভিদকে আমরা দুই ভাগে ভাগ করি, যাদের বীজ আছে, যাদের বীজ নাই। যাদের বীজ নাই এরকম উদ্ভিদ হলো শৈবাল, মস এবং ফার্ন। চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 ওদের কিন্তু বীজ নাই। চ্যাপ্টার 7 এর কিন্তু বীজ আছে। কথা ক্লিয়ার? এবং শুধু বীজই না, চ্যাপ্টার 7 কিন্তু ভাস্কুলার টিস্যু তন্ত্রও আছে, তাই না? জাইলেমও আছে, ফ্লোয়েমও আছে, সেটা সামনে আলোচনা আসবে। 1 নাম্বার কথা আমরা পড়ে ফেললাম। 2 নাম্বার, এই যে এগুলোকে আবিষ্কার করেছে কে, এগুলো শুরু করছে কোন বেটায়? উত্তর হল থিওফ্রাস্টাস। ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস বইয়ে তিনি এই আলোচনাগুলো শুরু করলেন, এই নামটা প্রথম দিলেন। এবং আমরা খুব সুন্দর করে জানলাম যে আবৃতবীজী উদ্ভিদের সবই হয়।
ফুল ফল সবই হয়, ফুল ফল বীজ সবই হয়। নগ্নবীজি উদ্ভিদের ফুলও হয় না, ফলও হয় না, কিন্তু বীজ হয়। কেন বীজ হয় সেটাও তোমাদেরকে আমি পড়ালাম। কারণ ভাইয়া ডিম্বক থাকে এবং ডিম্বাণু থাকে, কিন্তু গর্ভাশয় থাকে না। এই যে গোলাপিটার নাম গর্ভাশয়, এই গর্ভাশয়টা থাকে না। এবং এই লাইনটাই বইয়ের মধ্যে দেওয়া। এইগুলা সবাই মুখস্থ করে, কেউ এগুলো বুঝতে চায় না, বুঝে টুঝে না, তারপর গালি দেয় জীববিজ্ঞানকে, জীববিজ্ঞান খারাপ। একবার যদি কেউ এটা সুন্দর করে পড়ে ফেলে, এই জিনিস তো প্রত্যেকদিন পড়া দরকার নাই, এই প্রথম পেজটাই হলো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না, ফল মানে মাংসটা, এবং বীজটা সেই জন্য নগ্ন অবস্থায় থাকে, বাইরে থেকে দেখা যায়। আশা করি আমি সবাই বুঝতে পারলাম। ঠিক আছে, সিফাত ইসলাম, তুই যে পামটা দিলি খুব খুশি হইলাম, তোর পামটা দেখে খুব ভালো লাগলো। সো এখন তাহলে দেখো, সারা পৃথিবীতে আমরা আগে বলেছিলাম যে কোটি কোটি বছর আগে এক সময় মানধাতার আমলে যেমন ব্রাজিল দলে দাপট ছিল না, ব্রাজিল বলতো না যে আমাদের 5টা বিশ্বকাপ, ভাই সেটা তো আরো 20 বছর আগে। বর্তমান দাপট তো আর্জেন্টিনার, তাই না? তাহলে বর্তমান দাপট যেহেতু আর্জেন্টিনার, তাহলে আদি আর্জেন্টিনা, আদি আবৃতবীজী, তাহলে পৃথিবীতে বেশি থাকবে কোনটা? অবশ্যই আর্জেন্টিনা। তাহলে আবৃতবীজী উদ্ভিদ দুনিয়াতে বেশি, সেটা কয়টা? 4000 প্রজাতি। আর আগে ছিল যারা, তারা হলো নগ্নবীজী। ভাই ব্রাজিলকে তো মোটামুটি বিশ্বকাপে নগ্নই করে ফেলছে, তাই না? কোয়ার্টার ফাইনালে কিভাবে একটা দুইটা পেনাল্টি শট মারতে পারলো না। তাহলে এই যে ব্রাজিলকে নগ্ন করে ফেললো, এবং নগ্নবীজী তাহলে কয়টা থাকবে? যা মাত্র 721টা। নগ্নবীজীগুলো গর্ব করে বলতে পারে এক সময় তো আমরাই ছিলাম। ভাই যখন তুমি ছিলাম ছিলাম বলবা, তার মানে তোমার বর্তমানে কিন্তু দুনিয়াতে তোমার অবস্থা কিন্তু খারাপ। বুঝাতে পারছি? তাহলে দেখো, দুনিয়াতে 4000, বর্তমানে আর্জেন্টিনার ফ্যানই বেশি ভাই। ব্রাজিলের ফ্যানগুলো লুকায় থাকে, গর্তের মধ্যে লুকায় থাকে, না জানি মানুষ পচায়। কারণ এরা তো আর্জেন্টিনার ফ্যানদেরকে কম অত্যাচার করেনি। 36 বছর বলতে বলতে ভাই অত্যাচারটা তো কম করলো না রে ভাই। হায় রে অত্যাচার, হায় রে ট্রল, নিজেরা 7 গোল খাইছে, সেইটা নিয়ে যদি আর্জেন্টিনার কেউ বলতে যায়, ও মাই গড, তাকে যে কি করতো! ও হো, মানে এগুলো তো আর্জেন্টিনার সাপোর্টাররা মনে রাখছে। এখন হলো প্রতিশোধের সময়। তো জার্মানি 2014-তে তো ওদেরকে পুরো নগ্ন করে ফেলছে, তাই না? কয়টা গোল দিছে? 7টা। তো দেখো, এইটাই এই জায়গাতে লেখা আছে, 7টা গোলের 7 এই জায়গায় দেখতে পাচ্ছ। ব্রাজিল কয়টা গোল দিছে? একটা। তো এইটা সবার শেষে 7 আর 1। বুঝতে পারলাম? তাহলে নগ্নবীজী মানে আমরা কয়টা জানতে পারলাম? নগ্নবীজিতে কয়টা? নগ্নবীজিতে 721টা প্রজাতি। এটা হলো একটা মনে রাখার সিস্টেম। আর আর্জেন্টিনা ভাইয়া সারা দুনিয়াতে, তাহলে আর্জেন্টিনার কয়টা প্রজাতি আছে? 4000। সেরা, রাইট? ওকে, তাহলে ক্লিয়ার? এটা উল্টাপাল্টা করো না। পৃথিবীতে সবচেয়ে বেশি কি? আবৃতবীজী। তারপর কি? নগ্নবীজী, মানে ব্রাজিল। সে যাই হোক, এখন বাংলাদেশের কয়টা পাওয়া যায়? বাংলাদেশে পাওয়া যায়, ও, বাংলাদেশে পাওয়া যায় মাত্র 5 প্রজাতি। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট বিষয়, শুধু না, এখানে একটা ছোট্ট শব্দ আমি ভুল করেছি। সেটা হলো, দেখো, বাংলাদেশেই 4000 আবৃতবীজী, দুঃখিত, বাংলাদেশেই 4000 আবৃতবীজী পাওয়া যায়, সারা দুনিয়ার টেখা লেখা নাই। পৃথিবীতে নগ্নবীজী 721টা। তার মানে বাংলাদেশেই যে পরিমাণ আর্জেন্টাইন সাপোর্টার আছে, বাবা যায়, সেই তুলনায় সারা দুনিয়াতে মিলা ব্রাজিলের সবগুলা গর্তে। তাহলে বাংলাদেশে প্রজাতি কয়টা আবৃতবীজীর? 4000। সেখানে পুরো পৃথিবীতে, পুরো পৃথিবীতে নগ্নবীজী কত? পুরো পৃথিবীতে নগ্নবীজী 721। ওই যে ব্রাজিলের 7 গোল আর 1 গোল, এটা আমরা শিখে গেলাম, মনে রাখার উপায় শিখে গেলাম। ঠিক আছে, ওকে। এরপর আরেকটা লাইন যেটা আমরা জানবো, সেটা হলো যে বাংলাদেশে তাহলে কয়টা নগ্নবীজী থাকে? মাত্র 5টা। ওই যে ব্রাজিল 5বার বিশ্বকাপ জিতছে, দেখবা যে ব্রাজিল সাপোর্টার কিভাবে চিনতে পারবা? তারা দেখবে যে সবসময় এরকম এরকম করে, এইরকম এরকম করতে থাকে, যে এই হলো ব্রাজিল সাপোর্টার। ওরা বলতেই চায় যে আগে 5টা বিশ্বকাপ জিত, আমি আমার দাদার আমলে 5টা বিশ্বকাপ জিতছিলাম, এই কথাটা তারা বলতে থাকে। তো বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদের প্রজাতি কয়টা? মাত্র 5টা। এবং তোমরা বিশ্বাস করো আর নাই করো, মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 বছর আগে এই লাইনটা থেকেই প্রশ্ন আসছে, বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদের সংখ্যা কত? 2 বছর আগে এই লাইনটা থেকেই প্রশ্ন আসছে। বুঝাতে পারলাম? ওকে, যখন অফসাইড নিয়ম ছিল না, আরে বেটা এসব কথা বলে লাভ আছে, একটু মজা করলাম। কিন্তু দল হিসেবে ব্রাজিল কিন্তু সেরা দল। ব্রাজিল কিন্তু দল হিসেবে আসলেই সেরা।
আমি একটু মজা টজা করলাম আর কি, কারণ ওরা আমাদেরকে অনেক কষ্ট দিছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। এই কষ্ট থেকে একটু মজা করলাম, কারণ ওরা আর্জেন্টিনা, ওরা বলতো যে আর্জেন্টিনা যারা খেলা দেখে, যারা আর্জেন্টিনা সাপোর্টার, তারা ফুটবলই বুঝে না। নে তোদেরকে ফুটবল বুঝাই দিলাম, বুঝতে পারলাম। সো একটু মজা করলাম আর কি, এটা নিয়ে কন্টেন্ট বানানোর কিছু নাই। ঠিক আছে ভাইয়া, ব্রাজিল কিভাবে রোস্ট করলেন? আরে রোস্ট করলাম একটু, কারণ এত রোস্ট করছে ওরা আমাদেরকে। আমি বললাম তো, যে পরিমাণ রোস্ট ব্রাজিলিয়ানরা করছে আর্জেন্টিনা সাপোর্টারদেরকে, আর বলো না। তোরা কি ভালো নাকি? তোরাও তো খারাপ না। ঠিক আছে, এতক্ষণ কষ্ট দিয়ে এখন সুনাম করতেছেন। না না, ব্রাজিল ভালো দল, কিন্তু জিততে পারতেছে না। নগ্নবীজিও ভালো, নগ্নবীজি একসময় সারা দুনিয়াতে সবসময় রাজ করতো, তারাই রাজত্ব করতো। এখন সে রাজত্বটা তারা হারাই ফেলছে। তাহলে আমরা সুন্দর সুন্দর কথা জানলাম এই পুরা পেজ থেকে। তাহলে লিখে রাখছো, এটা যে মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, এটা যে ম্যাট মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তোরা কি লিখছিস? সেটা লিখে ফেলো, যেটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। হ্যাঁ, আজকে ব্রাজিলিয়ানরা এই ধরনের আবেগী কথাবার্তা বলতেছে, ভাই রোস্ট করতেছেন, খালি আর্জেন্টিনা হারুক, ওদের যে আসল চেহারা সেটা তারা প্রকাশ করে ফেলবে। এবং ইচ্ছা মতো, আমি আর কতটুকুই বললাম, ওরা যে কি কি বলে বুঝতে পারলাম, খালি হারা মাত্র। ঠিক আছে, সো আমরা সুন্দর, এখন আমরা কিছু তথ্য পড়বো, এই তথ্যগুলা। আচ্ছা, গুগলের ছবি দেখার আগে আমরা চলো বইয়ের ছবিগুলা দেখি। তাহলে এখানে দেখো তো, এটা একটা কি উদ্ভিদ? সাইকাস পেকটিনাটা। তাহলে এটা একটা নগ্নবীজী উদ্ভিদ, দেখতে অনেকটা কিসের মতো? অনেকটা তাল গাছের মতো, পাম গাছের মতো, পাম গাছের মতো অনেকটা। সো আমরা এইখানে বইয়ের ছবিগুলো আমরা একটু খেয়াল করি, রাইট? ওকে, বইয়ে যে ছবিগুলো আগে সেগুলোই দেখি। গুগল থেকে তো দুনিয়া লাখ লাখ ছবি আছে, কয়টা দেখে তোমাদেরকে শেখাবো। তো তোমাদেরকে যে ছবিগুলো তোমার বই দেখতে বলছে, সবার আগে তো ভাই বইটার ছবি দেখি। এই যে সুন্দর বইটা, এই বইয়ে নগ্নবীজির কি কি ছবি দেওয়া, যেই যে ছবি দেওয়া, চলো আমরা আগে সেইটা সাইজ করি। চ্যাপ্টারে কিন্তু হিউজ পড়ালেখা, চ্যাপ্টারের প্রত্যেকেও ক্লাসগুলো মিস দিবা না। দেখা যাবে যে চ্যাপ্টারটার উপর তুমি অন্য সবার চেয়ে ভালো দক্ষতা অর্জন করেছো। তুমি দেখা যাবে যে এই চ্যাপ্টারে সম্পূর্ণ ভালো দক্ষতায় অর্জন করেছো। সো অনেক শেষের দিকে ছবি দেওয়া থাকার কথা কিছু। লেট মি চেক। না, নগ্নবীজির আর কোনো এরা ছবি এখানে ইউজ করেনি, আই হ্যাভ মিসড ইট। ওই শুরুতেই কিছু ছবি দেওয়া আছে। সো শুরুর ওই ছবিগুলো আমরা দেখি। একটা ছবি দেওয়া আছে যেটার নাম সাইকাস পেকটিনাটা, রাইট? ওকে, আর কি কি নগ্নবীজী উদ্ভিদের ছবি দেওয়া আছে দেখো তো, এখানে কয়েকটা নাম, ছবি তো না, কয়েকটা নাম চলো দেখি। একটা হলো সাইকাস পেকটিনাটা। তাহলে বাংলাদেশে যে 5 প্রজাতি পাওয়া যায় তার মধ্যে একটার নাম কি? সাইকাস পেকটিনাটা। 2 নম্বরটার নাম পোডোকার্পাস, পোডোকার্পাস নেরিফোলিয়াস। ঠিক আছে। 3 নম্বরটার নাম নিটাম। 4 নম্বরটার নাম থুজা। 5 নম্বরটার নাম পাইনাস। 6 নম্বরটার নাম জামিয়া। সো ভাইয়া, বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদের 5টা প্রজাতি পাওয়া যায়। 5টার মধ্যে কয়েকটার নাম বাংলাদেশে 5টা পাওয়া যায়, তার মধ্যে এখানে কয়েকটা দেওয়া। একটার নাম সাইকাস, জেনে রাখো। সাইকাসের ভাইয়ের নাম পাইনাস। সাইকাসের কত সুন্দর উচ্চারণ, তাই না? সাইকাস, পাইনাস। 3 নম্বরটার নাম পোডোকার্পাস নিটাম। ভাই এরকম কি কোনোদিন প্রশ্ন হবে বাংলাদেশে কোনটি পাওয়া যায় না? হওয়ার কথা না, কিন্তু যদি কোনো খাইস্টা শিক্ষক হয় চাইলেই করতে পারে। আমরা প্রিপারেশন নিব সর্বোচ্চ, যেরকম হতে পারে আমরা সেই রকম প্রিপারেশন নিব। ঠিক আছে? 5 কি? তাহলে সাইকাস, পাইনাস, পোডোকার্পাস, নিটাম, থুজা, আর +-1 6টা দেওয়া আছে এখানে, জামিয়া। এগুলোও কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। এর মধ্যে তাকায় দেখো, বাপরে বাপ, এমসিকিউ কতভাবে হতে পারে জানো? দেখো লাগানো অবস্থায়, এর মধ্যে শেষের গুলা, এইগুলা বাগানে পাওয়া যায়। সাইকাস, রেভুলোটা, থুজা, পাইনাস, জামিয়া। পরীক্ষা প্রশ্ন হতে পারে যে কোনগুলা বাগানে পাওয়া যায়। এইটাই একটা এমসিকিউ। ভাই এমসিকিউ কি? এমসিকিউ ইজ নাথিং বাট বইয়ের লাইন, নিচের কোনটি বাগানে পাওয়া যায় না। তাহলে বাগানে কোনগুলা পাওয়া যায়? এইগুলা। বাকিগুলা তাহলে কই পাওয়া যায়? তাকিয়ে দেখো। সাইকাস পেকট্রিনাটা
চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায়। তাহলে তুমি চট্টগ্রামের বাড়িয়াডালা পাহাড়ি এলাকায় যাও, থরে থরে সাজানো সাইকাস কিছু পেট্টিনাটা দেখতে পাওয়ার কথা। পোডোকার্পাস নেরিফোলিয়াস, ভাই এই প্যারা থেকে যদি একবার প্রশ্ন আসছে, চাইলেই গভীর থেকে প্রশ্ন করতে পারে। কেউ যদি বলে এটি কি পড়ায় তোফায়েল ভাই, তোদের এটি কি পড়ায়, আমি বললাম এই জিনিস এখনো প্রশ্ন হয়নি, কিন্তু কোনো বুদ্ধিমান শিক্ষক লাইনটা পড়ে চাইলেই তোমাকে এখান থেকে প্যাচ খাওয়াই দিতে পারে। এইটা বাংলাদেশে বাঁশপাতা নামে পরিচিত এবং বনে পাওয়া যায়, বনে, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট। আর নিচের দেখো নিটাম, এইটা কোথায় পাওয়া যায়? নিটাম পাওয়া যায় সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন বনে কাষ্ঠল লতানো উদ্ভিদ হিসাবে। ওকে, সো বাগানে কোনগুলো পাওয়া যায়, চট্টগ্রামে কোনটা পাওয়া যায়, বাঁশপাতা নামে পরিচিত কোনটা, আমি তোমাকে প্রত্যেকটাই বলে দিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এখানে, বাঁশপাতা নামে পরিচিত কোনটা, বাঁশপাতা। সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এখানে, কোনটা কাষ্ঠল লতানো উদ্ভিদ, উত্তর হলো নিটাম। কোনটা বাগানে পাওয়া যায়, পাইনাস বাগানে পাওয়া যায়, থুজা বাগানে পাওয়া যায়, জামিয়া বাগানে পাওয়া যায়। তাহলে বাংলাদেশে 5টা উদ্ভিদ পাওয়া যায় ভাই, তোমার তো আমি সেটা টনটনা করাই দিলাম তোমাকে পড়ায়। আর কি সাইকাস কোথায় পাওয়া যায়, চট্টগ্রামের বাড়িয়াডালা। একটা লাইন বাকি থাকলো না যা আমরা পড়লাম না। দিস ইজ কল্ড বস লেভেলের পড়াশোনা। সব প্রত্যেকটা জিনিসকে আমি আমার প্রিয় ছোট ভাই বোনকে বোঝাতে পারছি, ভাইয়া বাঁশ আর বাঁশপাতা কি আলাদা? অনেক অনেক আলাদা। পোডোকার্পাসের নাম যখনই পড়ছিল পদুনকে মনে পড়ছিল, স্বাভাবিক, নামই তো পদুন, তাহলে পোডন থেকে পদুন, ঠিকই আছে, পদুন কার্পাস মনে রাখলেও হবে। তাহলে কি সুন্দর কথা, আমি কি তোমাদেরকে পড়াতে পারলাম? তোমরা কি আমার পড়া বুঝতে পেরেছো? প্রত্যেকটা লাইনকে আমরা বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। বিউটিফুল, রাইট। একটা পেজ, যার বইয়ের পেজগুলা পড়তে পড়তে সাইজ হয়ে যায়নি, আমি বলছি না এভাবেই দাগাতে হবে, কেউ দাগিয়ে পড়ে কেউ দাগিয়ে পড়ে না, কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে হবে, পড়ে চিন্তা করতে হবে যে এই লাইনটা কেন লেখা হয়েছে এবং এই লাইন থেকে কিভাবে প্রশ্ন হতে পারে। তুমি যদি যত সময় দিবা বই নিয়ে, তোমার পরীক্ষায় ভালো করার সম্ভাবনা তত বেশি। তুমি একটা লাইন নিয়ে 3বার চিন্তা করো, দেখবা যে এই লাইন থেকে কিভাবে কিভাবে প্রশ্ন হতে পারে, তোমার নিজেরই মাথা ঘুরে যাবে। এই যে পেজটা পড়ালাম, এতবার পড়ালাম, এতক্ষণ ধরে পড়ালাম, তাও যদি এখান থেকে প্রশ্ন করি, তাও তোমরা উত্তর দিতে পারবে না, তাও তোমরা উত্তর দিতে পারবে না। বুঝাতে পারছি? ঠিক আছে, সো দেখি কে কে কতটুকু শিখলা। একটা দুই একটা লাইভ কুইজ ধরি, কার কতটুকু মনে আছে। লাইভ কুইজ সেশন, দেখি যা যা পড়ালাম কি অবস্থা। রেডি? এইটাই পরীক্ষার প্রশ্ন, দেখি কে পারে সবার আগে। কার জাইলেম নেই? মামা জান্নাত, সাবাস সাবাস, রুখান, বললাম তো পদুন, ইসরাত জাহান, নাজিফ,
ইয়েস, রাজিন, ইন্তেসার রাজিন, লামিয়া, অনেক সুন্দর উত্তর হচ্ছে, উত্তর দিতে থাকো। কার জাইলেম নেই, খুব ভালো উত্তর হচ্ছে, রাফিজ জামান, সাবাস, এই তো ভাইয়া হচ্ছে। হান্নান, টিয়া রিমন, অনেক ভালো লাগছে উত্তর, ভেরি গুড। ইসরাত জাহান মুমু, ভাইয়া আমি তো আগে বললাম। সিফাত, হ্যাঁ ভাইয়া তুই আগে বলছিস, তোর উত্তরটা ভালো লাগছে আমার ভাইয়া, খুব ভালো হয়েছে সিফাত, তোর উত্তরটা ঠিক আছে। শৈবাল আর মসের থাকে না, কি সুন্দর, লাভলি। তাহলে বললাম তো এতক্ষণ ধরে পড়ালাম, তারপরও অনেক পোলাপান ভুল করবে, তাহলে এখানে উত্তরটা কি ভাইয়া? উত্তর তোমরা সবাই জানো, যারা শাপলা উত্তর দিয়েছো তাদের জন্য একটা বড় থাপ্পড়, যারা ফার্ন উত্তর দিয়েছো তাদের জন্য একটা বড় থাপ্পড়। তোদেরকে এতক্ষণ ধরে কি পড়ালাম একমাত্র, তাহলে আমরা কি, উত্তর হলো মস। জাইলেম মানে কি? পরিবহন টিস্যু। তাহলে পরিবহন টিস্যু কার কার নাই? একটু আগেই বললাম শৈবাল আর মসের থাকে না। যারা যারা সঠিক উত্তর দিয়েছো নিজেই নিজেকে আবার এইভাবে সাবাসি দাও যে আমাকে দিয়ে হবে, ভেরি গুড। নিজেই নিজেকে বলো যে আমাকে দিয়ে হবে। আর যে পারছো না, নিজে নিজেকে বলো যে ভাই মনোযোগ বাড়া, দিন দুনিয়া নিয়ে ভাবে বন্ধ কর, পড়ালেখায় মনোযোগ বাড়া। যা পড়াইছি ওখান থেকেই ধরলাম। আমি বললাম তো এই পেজটাই আমি এখান থেকে 10টা প্রশ্ন করব, তাও সবাই সব পারবে না, অথচ এইটা এতক্ষণ ধরে পড়াইছি। এবং প্রথম প্রমাণটা দিয়ে দিলাম, তোমরা অনেকেই জাস্ট আন্ডা বাচ্চার মতো ভুল করলা, তোমাদেরকে আর কি বা বলতে পারি। ঠিক আছে, সো থ্যাংক ইউ। তাহলে দেখো কি সুন্দর। ওকে, তাহলে ভুল হয়ে গেল তাই না? আচ্ছা, রেডি। পরীক্ষায় প্রশ্ন দিল নিচের কার বীজ নেই? পরীক্ষায় না এগুলো প্রশ্ন দেয় না, তোরা তো সব মুখস্থ করে যাস। এই যে সিম্পল প্রশ্নগুলো দেয় তোরা এগুলো আর উত্তর করতে পারিস না, কারণ তো তোরা কিছু বুঝিস না তো। ইয়েস, আপ্তাহি নুবলাত, এই তোমাকে ভালো লাগছে আমার, খুব ভালো উত্তর হচ্ছে। সোহাগ, লাভলি, সোহাগ, সোহাগ, নুবলাত, আয়েশা, খুব সুন্দর। হুম, ফারিহা স্টুডেন্ট, খুব ভালো লাগতেছে, হচ্ছে। পদুন, সাবাস, শ্রেষ্ঠ, ঠিক আছে, ঠিক আছে, হচ্ছে, উত্তর হচ্ছে ভাইয়ারা, হ্যাঁ, সুন্দর। মামা জান্নাতের উত্তরটা তো আরো সুন্দর, কন্টিনিউয়াস মামা জান্নাত ভুল উত্তর দিয়ে যাচ্ছে, ভালো লাগে আমার তোমার কথা। ঠিক আছে ভাইয়া, প্রথম পেজে যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো দাগানো লাগবে। অর্পা, এখানে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট কিছু নেই, সবই পড়তে হবে, সবই পড়তে হবে। কে কে কি উত্তর দিচ্ছে, কার কার সাহস কমে গেছে? আবির নিত্য বৈরাগী, থ্যাংক ইউ আবির। এতক্ষণ ধরে তুই যে এরকম বদনামি করবি সে আমি জানতাম না রে আবির। যারা সাইকাস উত্তর দিচ্ছিস তোরা নিজেকে বল যে ভাই আরো অনেক পড়ালেখা করতে হবে, ঢাকা মেডিকেল, ঢাকা ভার্সিটি, বুয়েটে যেতে আরো অনেক পড়ালেখা করতে হবে। ভাই সাইকাস একটা নগ্নবীজি উদ্ভিদ, নগ্ন বীজি, তো এর নামের মধ্যেই বীজ দেওয়া আছে। এর যদি বীজ না থাকে তাহলে বীজ কি বেটা তোর আছে? বীজ আছে কার তাহলে? অবশ্যই সাইকাসের বীজ থাকে। মেহগনির ফল হয় মানে এই বীজ থাকে, ধান গাছে তো বীজ আছেই, দুনিয়ার যাদেরই ফল দেখতে পাও সবারই বীজ আছে। তাহলে ভাই ফার্নের বীজ নাই, এটা তো শুরুতেই পড়ালাম। কার কার বীজ নাই? শৈবাল, মশ এবং ফার্ন, এই তিনজনের বীজ নাই। তাহলে তোমরা যারা সঠিক উত্তর দিলা না, তোমাদেরকে আমার আসলে আর কি বলার সুযোগ আছে? সো দেখো, দিজ আর অ্যাপ্লাইড প্রশ্ন, তোমার বইয়ে তো হুবহু এই প্রশ্ন কোথাও দেওয়া নাই। সবাই তোমাকে সবাই তোমাকে এই পেজটা এইভাবেই পড়াবে, সবাই তোমাকে এই লাইনগুলাই পড়তে বলবে এবং তুই মুখস্থ করে পারবা। কিন্তু তুমি যে ভাইয়া বেসিকই বুঝো না, তুমি যে বীজ আর বীজহীন অবস্থায় বুঝো না, বললাম তো
তুমি যে কোনো বীজহীন অবস্থা সম্পর্কে কোনো আইডিয়া রাখো না, এই প্রশ্নগুলোই তার প্রমাণ। তোমাকে জাস্ট এই প্রথম লাইনেই 1 নাম্বার লাইনটাই তুমি পার করতে পারো নাই। যাদের বীজ আছে প্রথম লাইনটাই তুমি পার করতে পারলা না, প্রথম লাইন, পরেরগুলোতে তো এমনি গেলামই না। বুঝাতে পেরেছি? ঠিক আছে। মাহমুদা আক্তার জ্যোতি, এইরকম ভুলে মানুষের জীবন শেষ হয়ে যায়, স্বপ্নগুলো বরবাদ হয়ে যায়। মেডিকেল ভর্তি পরীক্ষার হলে, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার হলে এরকম একটা মার্কের জন্য তুমি ওই লাস্ট মেডিকেল কলেজটা, নীলফামারী মেডিকেল কলেজ থেকে ওয়েটিং লিস্টে ছিটকে যাবা। দেখা যাবে যে 65 পাইসাতে চান্স হয়েছে, 64 পেয়ে তোমার সিরিয়াল আসে 10,000। তো এইরকম একটা ভুল। ঠিক আছে, আরেকটা বলবো, এতই মজা পাচ্ছিস, পারিস না তো সবাই কেউই। তাহলে ঠিক আছে, আচ্ছা লাস্ট প্রশ্ন, লাইফ কুইজ। বললাম তো জীবনকে আর এত সহজ তোদের, তোরা তো হতাশ করতেছিস আমাকে রে। আচ্ছা, শ্রেষ্ঠ কি পার্সেলি নাকি? ওকে, তাহলে শ্রেষ্ঠ মনে হয় পার্সেলি কিনা মনে নাই আমার। লাস্ট প্রশ্ন দেখি, বল। ওকে, ঠিক আছে। পরীক্ষায় প্রশ্ন করলো এই রকম, সাইকাসের কোনটি থাকে, দেখি তো কার কতটুকু ব্রেন এই প্রশ্নের উত্তর করতে পারে। ওয়াও, এইবার তোদের উত্তরটা খুব ভালো হচ্ছে, সাবাস। ঠিক আছে, বিউটিফুল। তাহলে তোমাদের উত্তর, যারা উত্তর দিয়েছো, 124 বীজ থাকে, নগ্ন বীজি, কাণ্ড থাকে, মূল থাকে, ফুল থাকে না। তাহলে যারা 124 উত্তর দিচ্ছ তাদের উত্তর সঠিক। আমি ইচ্ছা করেই দিলাম, কারণ তুমি কি আদৌ চিনতে পারো কিনা। আমি যদি বলতাম কোনটি থাকে না, তাহলে উত্তর হতো শুধু ফুল, বাকি 3টাই থাকে। থ্যাংক ইউ রাফিদ। ওকে মাওয়া জান্নাত, এইবার পারছো আপু। ঠিক আছে, এটা ধরে নিলাম। তাহলে কুইজ নাম্বার 3, কেউ এই কুইজ 3টার ছবি তুলে নাও। কুইজ নাম্বার 3 ছবি তুলে নাও, গ্রুপে পোস্ট করে দিও, দেখো পোলাপান পারে কিনা। আচ্ছা, তার আগে তো অ্যান্সারটা মুছে দিতে হবে। দাঁড়াও, অ্যান্সারটা মুছে দেই। কি অবস্থা পোলাপানের, দিও, এটা গ্রুপে পোস্ট করে দিও। আমি বলছি সেজন্য পোস্ট করে দিও। এইটা হলো 1 নাম্বার, ছবি তুলে নাও। কে এই যে এই ছবিটা তোলো। ডান, তুলছো, ধরে নিলাম। না তুললে পরে তুলে নিস। এইবার এইটাতে কি, আহা, আচ্ছা এইভাবে দিলে তো মনে হয় আর বুঝতে পারবে না, তাই না? দেখি বুঝতে পারবে নাকি? বিউটিফুল। তাহলে এইখানেও একটা এরকম দিয়ে দিই, যাতে পোলাপান কিছুই বুঝতে না পারে। তাহলে এইটা একটা গ্রুপে পোস্ট করে দিও, তোমার বন্ধু বান্ধবকে ধরিও, যারা এই চ্যাপ্টারটা পড়ে ফেলেছে ওদেরকে ধরিও, দেখো পারে কিনা। আমি গ্যারান্টি দিলাম বেশিরভাগই পারবে না। তাহলে এই যে 3 নাম্বার, 3টা প্রশ্ন করলাম। ওকে, ঠিক আছে ভাইয়া, ক্লাস রুটিনটা দিয়ে দিয়েছি ইমন, ওখানে তাকায় দেখো, ক্লাস রুটিন দেওয়া আছে তোমার পোস্টে, কাভার ফটো হিসেবে আপলোড হয়ে যাবে। ইমন, আমি তোমার চেয়ে এগিয়ে আছি। হ্যাঁ, ওকে পদুন, ওকে ডেন, রাইট, ঠিক আছে, সুন্দর। আলিফ হোসেন, ভাইয়া কোশ্চিন কেমন জানি থাকে স্যার, আপনার এক্সামে 100 পাবো কিভাবে? 3টাই পারছি নাহিদ। ওকে, ওকে, এটা তো মজার হাসি। ঠিক আছে, সাফিয়া জাহান অর্পা, থ্যাংক ইউ, ভেরি গুড, লাভলি। এরকম মজার হাসি আমি 2-1টা দেই। সো কেবল একটা পেজ পড়ানো শেষ করলাম। দিস ইজ কল্ড বেসিক টু বস। ভাই আজকে ছিল বেসিক ক্লাস, নেক্সট ক্লাসে শুধু আমরা হাই লেভেলে চলে যাব, বুঝতে পারলাম? সো জাস্ট স্টার্টেড উইথ দ্য বেসিক। কিন্তু ভাইয়া একটা ক্লাস নিব, প্রথম পেজ পর্যন্ত যেতে পারবো না, সেইটা কিভাবে হয়?
তাহলে আবারও বলছি যে আজ থেকে কখন ভাই দেখ 30 কোটি বছর আগে, আমি বোধহয় 100 কোটি বছর বলছি, 30 কোটি বছর আগে এই নগ্নবীজী উদ্ভিদগুলো এসেছিল। হ্যাঁ, 30 কোটি বছর আগে থেকে বর্তমান পর্যন্ত কিন্তু এই নগ্নবীজী উদ্ভিদগুলো আছে। তো এইরকম যারা আদিম কাল থেকে এখনো আছে, যাদের কিনা বাকি সবাই বিলুপ্ত হয়ে গেছে, অল্প কিছু জন টিকে আছে, এদেরকে আমরা বলি জীবাশ্ম। যারা এখনো বেঁচে আছে তাদেরকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম, ফসিল, লিভিং ফসিল। তো দেখো 30 কোটি বছর আগে ছিল, এখন কিন্তু সব বাদ হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। মাত্র কয়টা আছে? 4টা বিভাগ। এইটা একটা এমসিকিউ। তাহলে এই মুহূর্তে কয়টা বিভাগ টিকে আছে দুনিয়ার বুকে? ভাই আবারও বলতেছি, এই প্রশ্ন আসলেও কেউ পারবে না। যদি বলে নগ্নবীজী উদ্ভিদের কতগুলো বিভাগ আছে, উত্তর হলো 4টা বিভাগ। প্রিয় ভাইয়া আপুরা, বিভাগগুলোর নাম দেখো: গিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, কোনিফেরোফাইটা, নেটোফাইটা। তাহলে দেখো, আচ্ছা বলো তো, পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে, তোমাদের মধ্যে কে কে উত্তর করতে পারবা? কোনো একটা উদ্ভিদের নামের শেষে ফাইটা কথাটা আছে, এই ফাইটা দ্বারা কি বোঝায়? 1, প্রজাতি; 2, গণ; 3, গোত্র; 4, বিভাগ বা পর্ব। বলো তো ফাইটা থাকলে কোনটা বোঝায়? সোনামিয়া, ইসরা, তাসনিয়া, হামিম, ভেরি গুড। ফাইটা মানে উদ্ভিদ, কিন্তু উদ্ভিদের মধ্যেও কোনটা বোঝায়? ফাইটা দিয়ে উদ্ভিদ বোঝায় কথা ঠিক আছে, কিন্তু তার পরের লেভেলের, অ্যাডভান্স লেভেলের জ্ঞান হলো ফাইটা দিয়ে বিভাগ বোঝায়, বিভাগ। আর বিভাগ কোন ধাপে থাকে? তোমাদের অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নাই। সবার বেসিক তো আর একরকম না রে, দুনিয়াটা তো এত সহজ না। তাহলে আমরা এইরকম জানি, তাই না? ছবির দিকে তাকায় দেখো, এই যে সবার উপরে জগৎ, পর্ব, এই যে এইটাই হলো বিভাগ বা পর্ব। জগৎ, পর্ব, তারপরে শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই যে ভাইয়া দেখো ফাইটা, ম্যাগনোলিও ফাইটা। তাহলে কোনো কিছু নামের শেষে ফাইটা পাচ্ছ মানেই সেইটা, কোনো কিছু নামের শেষে ফাইটা শব্দটা পাইলা, ফাইটা মানেই সেটা বিভাগ বা দ্বিতীয় ধাপ। 1 নাম্বার ধাপ কিংডম, 2 নাম্বার ধাপ এটা, 3, 4, 5, 6, 7, 7 নাম্বার হলো প্রজাতি। তাহলে কোনো কিছুর নামের শেষে, কোনো কিছুর নামের শেষে যদি আমরা ফাইটা পাই, সেটা দ্বারা আমরা বুঝবো বিভাগ। আমরা যাতে সবাই ক্লিয়ার থাকি। আর কোনো কিছু নামের শেষে যদি এই রকম আসি থাকে, ACAE, আসি, আমরা সবাই কোথায় থাকি? আমরা সবাই পরিবারে আসি না? তাহলে সেইটা দ্বারা বোঝায় পরিবার বা ফ্যামিলি বা গোত্র। তাহলে পরিবার বা গোত্র বোঝায় কি দ্বারা? আসি দ্বারা, আসি, ACEAE। তাহলে আসি, তাহলে আসি থাকলে পরিবার, ফাইটা থাকলে বিভাগ বা পর্ব, আমরা যাতে সবাই জানি। আর অপসিডা, কোনো কিছু শেষে যদি অপসিডা থাকে, এগুলা কিন্তু সবগুলো প্রথম চ্যাপ্টারে দেওয়া আছে। অপসিডা মানে ক্লাস বা শ্রেণী। তাহলে কোনো কিছুর শেষে, ভাইয়া দেখো তো, চলো আমরা দেখি এটা। দেখো এইটা বুঝো কিনা সবাই, এটা কিন্তু এই বইয়ের পড়া, আমাদের একটু পরেই লাগবে। ম্যাগনো লিও ফাইটা। তাহলে এইটা কি হলো? বিভাগ। জগৎ, পর্ব বা জগৎ, বিভাগ, শ্রেণী। তাহলে একটা বিভাগ আবার শ্রেণীতে ভাগ হবে, শ্রেণীর শেষে নাম থাকবে অপসিডা। তাহলে এই হলো অপসিডা নাম্বার 1, অপসিডা নাম্বার 2। ভাইয়া ম্যাগনোলিও ফাইটা মানে আবৃতবীজী উদ্ভিদ। তাহলে পৃথিবীর সকল আবৃতবীজী উদ্ভিদ কোন জায়গায় থাকে, কোন বিভাগে থাকে? ম্যাগনোলিও ফাইটা, ম্যাঙ্গো না কিন্তু, ম্যাগনোলিও ফাইটা। এবং সেইটাকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো লিলি অপসিডা, লিলি অপসিডা, আরেকটা হলো ম্যাগনোলিওপসিডা।
ওই যে ম্যাগনোলিওপসিডা, অপসিডা কথাটা আলাদা করে দিলাম। তার মানে এইটাকে সকল আবৃতবীজী উদ্ভিদ দুই ভাগে বিভক্ত। লিলি মানে একবীজপত্রী, দ্বিবীজপত্রী। এগুলা তাহলে কি? এইগুলা হলো ভাইয়া, এইগুলা হলো শ্রেণী। তাহলে সকল পর্বকে আমরা বা বিভাগকে আমরা কিসে ভাগ করব? শ্রেণী। একবীজপত্রী উদ্ভিদ এটা কি একটা শ্রেণী, দ্বিবীজপত্রী উদ্ভিদ এটা কি একটা শ্রেণী। এই শ্রেণীর ভেতরে থাকবে হলো জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র। এর ভিতরে বর্গ থাকবে, বর্গের ভিতরে গোত্র থাকবে। এইগুলা কেউ বুঝে পড়ে না, এইগুলা কেউ বুঝে পড়ে না, এবং সবাই এগুলো মুখস্থ করে। তারপর পরীক্ষায় সবচেয়ে সহজ প্রশ্ন আসে, নিচের কোনটা গোত্র, কোনটা পর্ব, কোনটা কি, পোলাপ্পান ইচ্ছা মতো দাগায় আসে এবং পরীক্ষায় জাস্ট পিওর একটা ধরা খায়। দিস আর দ্য কমপ্লিট বেসিক্স। এই জন্য কোর্সের নাম দিচ্ছি আমি বেসিক টু বস। এগুলো শেখানোর সুযোগ নাই অ্যাডমিশন টাইমে, আমি তো এসব একটাও পড়াবো না। অ্যাডমিশন টাইমে আমি এগুলো কেন পড়াবো? আমার কি সেই সময় সুযোগ আছে? আমি ধরেই নিব তুমি একাডেমিক লাইফে সেটা পড়ে এসেছো। তাহলে পৃথিবীর সকল আবৃতবীজী উদ্ভিদকে কয় ভাগে ভাগ করব আমি? তাহলে দেখো, সকল আবৃতবীজী উদ্ভিদকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। পেজ নাম্বার 243 দেখে ফেলো। কি কি? ম্যাগনোলিয়া শ্রেণী, ম্যাগনোলিওপসিডা বা দ্বিবীজপত্রী, এবং লিলি শ্রেণী, লিলিওপসিডা বা একবীজপত্রী। প্রত্যেকটা শ্রেণীকে পরবর্তীতে উপশ্রেণী, বর্গ এবং গোত্রে ভাগ করা হয়েছে। আবৃতবীজীকে 380টা গোত্রে ভাগ করা হয়েছে। তার মধ্যে 380টার মধ্যে 315টা দ্বিবীজপত্রীর গোত্র, আর একবীজপত্রীর গোত্র হলো কয়টা? 65টা। এই যে 380টা, এর মধ্যে 315 আর 65 যোগ করে 380 হয়। এই 380টার মধ্যে তুমি তোমার বইয়ে, মানে তোমার বই লেখক যে খুব দয়ালু, এইটাই তার প্রমাণ। ভাই আবুল হাসান স্যার হলো দয়ার সাগর। ভাই উনি যে 380টা তোমাকে পড়াচ্ছে না, উনার নামে একটু আল্লাহর কাছে খাস দিলে দোয়া করে রাতের বেলা ঘুমাবা, হে আল্লাহ লোকটাকে ইহ জগতে ভালো রাখো। কারণ 380টার মধ্যে তিনি তোমাকে পড়তে বলছে মাত্র 2টা, ওই 2টা গোত্রের নাম। এই জিনিসটা বুঝে নাও। আমরা এগুলো এত কথা কেন বলছি? যাতে ব্রেনের মধ্যে ঢুকে। একবীজপত্রীর গোত্র কয়টা? কমেন্ট করো তো, কি পড়ালাম? একবীজপত্রীর গোত্র কয়টা? নাহিদ, একবীজপত্রীর গোত্র কয়টা? ভালো স্টুডেন্টগুলো কই, যারা এগুলো কথা শুনে? তাসনিয়া কমেন্ট করেছে, অদ্ভুত। তাহলে একবীজপত্রীর গোত্র হলো 65টা। এই 65টার মধ্যে ভাই তিনি মাত্র তোমাকে 65টার মধ্যে তিনি তোমাকে মাত্র একটা পড়তে বলছেন, সেটার নাম পোয়াসি বা ঘাস গোত্র। অনেকেই চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে যায়, এইগুলা কিচ্ছু বোঝে না। দে হ্যাভ জিরো আইডিয়া, জিরো আইডিয়া। তারা কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, এবং পরীক্ষায় একটা দারুণ ভালো প্রশ্ন আসলে তারা বলে প্রশ্ন কঠিন হয়েছে। সো তাহলে একবীজপত্রীর গোত্র কয়টা? 65টা। ভাইয়া সেই জন্য দ্বিবীজপত্রীর গোত্র কয়টা? 315টার মধ্যে কয়টা পড়তে বলছে তোমাকে? দ্বিবীজপত্রীর গোত্র, বাপরে বাপ। বললাম তো লোকটার জন্য খাস দিলে আজকেই দোয়া করবি সবাই, যে স্যার অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, স্যার বাঁচাই দিছেন। 315টার মধ্যে মাত্র তুমি পড়বা একটা, তার নাম মালভেসি। আমাদের সময় কিন্তু আবুল হাসান স্যার এত বড় দয়ার সাগর ছিলেন না, আমাদেরকে 5টা গোত্র পড়তে হয়েছে, 5টা। তোমরা পড়তেছো মাত্র 2টা। তোমাদের সময় আবুল হাসান স্যার অনেক বেশি দয়ার সাগর হয়ে গেছেন। তো আমিও তোমাদেরকে তাহলে 2টাই পড়াবো। তাহলে জিনিসটা কি বুঝতে পারলাম? এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে দুনিয়ার যত গাছ তুমি তোমার চারপাশে দেখো, সবই এই চ্যাপ্টারের ভিতরে আছে। এমন কোনো গাছ নাই যেটা এই চ্যাপ্টারে আসলে আলোচনা করা নাই। ঠিক আছে? ইয়েস। তাহলে আমরা এই চ্যাপ্টারটার বেসিকটা কিছুটা হলেও বুঝতে পারলাম, যে এই চ্যাপ্টারে কি আলোচনা করা হচ্ছে। তাহলে কখন ফাইটা বলা হবে, কখন অপসিডা বলা হবে, অপসিডার ভেতরে কখন গোত্র। তাহলে বলো তো, গোত্রের শেষে কোন শব্দটা থাকবে, কোন সাফিক্স থাকবে গোত্রের শেষে? এই তাসনিয়া কি উত্তর দিচ্ছিস? রাফিজ জামান, আসি। আমরা একটু আগেই শিখলাম গোত্রের শেষে যে সাফিক্সটা থাকবে তার নাম কি?
তার নাম হলো আসি। তাহলে দেখো তো আমাদের এখানে উদ্ভিদ গোত্রটার নাম কি রে? পোয়াসি। আসি, পো আসি। আচ্ছা, তারপর দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্রটার নাম কি? আবারও বলছি, এইগুলা সবাই পড়ে, কেউ বুঝে পড়ে না। আমার যেহেতু এতদিনের অভিজ্ঞতা, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো তো মালভেসিটা কি জিনিস, ও বলবে গোত্র। তাহলে এর উপরে ধাপটার নাম কি? দেখবা ও আকাশে চলে গেছে। ও খালি ভাই এগুলো মুখস্থ করছে, মালভেসির শনাক্তকারী বৈশিষ্ট্য। কিন্তু কোনটা কি, ও থ্যাংক ইউ সো মাচ হয়ে যাবে জিজ্ঞাসা করা মাত্র। মাল ভেসি, এই যে আসি, মাল ভাসি, আসি। তাহলে আমার দিন শেষে ডিডি স্পেশাল বক্স আজকের দিনে তোমাকে শেখানো যে বিভাগের নামের শেষে থাকে হলো ফাইটা, বিভাগের নামের শেষে থাকে হলো ফাইটা। বিভাগগুলোকে আমরা শ্রেণীতে ভাগ করব, শ্রেণী শেষে থাকবে অপসিডা, যেখানেই পাবো অপসিডা বুঝে নিব শ্রেণী। আর কোথাও যদি আমরা আসি কথাটা দেখতে পাই সবার শেষে, বুঝে নিব সেটা গোত্র। যে কথা বললাম এই কথা সবাই পড়ে, কিন্তু এই চ্যাপ্টারের সাথে এগুলো কেউ কোরিলেশন করে না। আমি তোমাদেরকে আজকে চ্যাপ্টারটা শুরু করলাম, দিস ইজ দ্য ওভারঅল ধারণা। আমি নেক্সট দিনের পাঠ পরিকল্পনা বলে দিচ্ছি, কোনটুকু আমরা কয়দিনে পড়বো, তারপর আজকের ক্লাস শেষ হয়ে যাবে। আমরা নগ্নবীজি আজকে আলোচনা শুরু করেছি। আজকের মূল কাজই ছিল এই চ্যাপ্টারের সাথে তোমাকে ইন্টারাকশন করা, এবং আবারও এই ক্লাসটা সবাই দেখবা। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ইন দিস চ্যাপ্টার। তাহলে এর চেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস আর বাকিগুলো হবে না, কারণ এখানেই আমি আসল কথাগুলো বললাম, এই কথা প্রত্যেকদিন বলবো না। কালকে আমরা নগ্নবীজির এই সব কিছু শুরু করব। নগ্নবীজির যা যা আছে শেষ করে ফেলা যাবে, নগ্ন আবৃত সব তো শেষ হয়ে যাবে। তাহলে কালকে আমাদের 1 নম্বর কাজ হলো হ্যাঁ এই পর্যন্ত পড়ে ফেলা, ঠিক আছে? এই যে আবৃত বীজ উদ্ভিদের গোত্র পরিচিতির আগ পর্যন্ত কালকে আমরা পড়ে ফেলবো, এটা হলো কালকের ক্লাসের কাজ, রাইট? কালকে মানে পরশু দিন। আর দ্বিতীয় দিনের কাজ হলো এইগুলা পড়া, এইগুলা প্রত্যেকটাতে অনেক সময় লাগবে, এগুলা হলো পড়া। এইটা হলো 1 ক্লাস নেব আমি, এবং এইটাতে 1 ক্লাস দিলে ওই ক্লাসটাও আজকের মধ্যে গুরুত্বপূর্ণ, কারণ এটাই হলো এই চ্যাপ্টারের আসল খেলা, এটাই সবার সবচেয়ে কঠিন লাগে। তো আমি এইটার উপরে আরেকটা ক্লাস রাখছি, আশা করি এইটা 1 ক্লাসে হয়ে যাবে, বা এটা 1 ক্লাসে, ওটা একটা নিলাম বা ওটার অর্ধেক, আর শেষের ক্লাসে এই দুইটা, এইটা আর বাকি অর্ধেক। সো আমরা 4 ক্লাসে এই চ্যাপ্টার শেষ করব। তোমাদের প্রত্যেককে রুটিন দেওয়া আছে, এই সপ্তাহে রুটিন দেওয়া আছে। শুক্রবার বা শনিবার এই চ্যাপ্টারের শেষ ক্লাসটা অনুষ্ঠিত হবে। 4 ক্লাসে এই চ্যাপ্টারের পুরোটা ভাজা ভাজা করব আমরা। লাস্ট বক্সটা আরেকবার দেখাই দিলাম, আশা করি সবাই দেখতে পাচ্ছ, রাইট? ওকে। সো কালকে এই ছোট্ট টপিকের উপর এক্সাম নিব না, লাইভ কুইজ তো নিয়েই নিলাম। কালকের ক্লাস হবে না, পরশুদিন ক্লাস নিব। তার আগে সবার প্রতি অনুরোধ থাকবে, পরশুদিনের ক্লাস শুরু করার আগে অবশ্যই আজকের ক্লাস আরেকবার রিভাইজ করবা, না হলে বোটানির বটাও বুঝবা না। বোটানি বুঝে ফেললেই খেলা শেষ। গাছ মানুষের মতো এতটা জটিল না, গাছ সরল, কথাবার্তা বলে না, আরও কম গ্যাঞ্জাম, ঠিক আছে? সো অনেক অনেক সবার জন্য ভালোবাসা, যারা আজকে আমাদের ক্লাস প্রথম করলা অনেক অনেক ভালোবাসা, এবং যারা নিয়মিত ক্লাস করছো, লাইভ ক্লাস নিয়মিত করলে, ক্লাসে রেসপন্স করলে দেখবা যে পড়া ভালো হচ্ছে। রেকর্ডেড ক্লাস প্রত্যেকেরই 30-40টা করে জমা সব সাবজেক্টের, এগুলো কবে করবো আমার কোনো আইডিয়া নাই। আমার 200-300 রেকর্ডিং ক্লাস জমা, আমি এগুলো করার টাইম পাচ্ছি না। সো লাইভ ক্লাস চেষ্টা করো লাইভে করার। তোমাদের বায়োলজির দায়িত্ব আমার, এইচএসসি 24-এর, এইচএসসি 25-এর বায়োলজির দায়িত্ব আমার। যা পড়াবো তা দিয়ে সব কাভার হবে, সব ইনশাল্লাহ। এইটুকু বড় ভাই হিসাবে, তোমাদের শিক্ষক হিসাবে, তোমাদের মেন্টর হিসেবে, তোমাদের স্যার হিসাবে, এইটুকু আমার তোমাদের প্রতি ওয়াদা বলতে পারো। তোমাদেরকে আমি এই কথাটুকু দিলাম, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে ক্লাসটা করবা, নিয়মিত পড়বা, ঠিক আছে? সো আজকের মতো আমরা এখানে শেষ করছি। দিস ওয়াজ অ্যাবাউট 1 hour and 45 minutes। আমরা ইউজুয়ালি 1.5 ঘন্টা পড়াই, বাট ঠিক আছে, নেক্সট 3 ক্লাসে এই চ্যাপ্টার আমরা শেষ করব। আসসালামু আলাইকুম।
ও এটা তো হোমওয়ার্ক দেওয়া হয়নি, এই সরি যারা আছো হোমওয়ার্কটা দিয়ে দাও। হোমওয়ার্ক হোমওয়ার্ক হলো আজকের ক্লাসের 10টা শিক্ষা তুমি কি পেলা, 10টা গুরুত্বপূর্ণ লাইন লিখা। এই 10টা লাইনই তোমাকে এই চ্যাপ্টারটাতে বস বানাবে। তুমি যা বুঝেছো 10 লাইনে ডিডি স্পেশাল বক্সগুলো এর মধ্যে এক লাইন হিসেবে কাউন্ট হবে। এইটাই হোমওয়ার্ক, এইটাই হোমওয়ার্ক। কারণ আজকে তো আমি মাত্র 2 প্যারা পড়াইছি, এর মধ্যে কোন 10 লাইন তোমাকে স্ট্রাইক করেছে? ইয়েস। তো যে হোমওয়ার্কটা পোস্ট করবা সে একটু ব্যাখ্যা করে দিবা যে ভাইয়া এর মধ্যে ডিডি স্পেশাল বক্সগুলো দিয়েছে এবং ভাইয়া কিছু বোর্ডে কিন্তু লাইন লিখে দিয়েছি আমি, যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, ওই লাইনগুলোই তোমাকে আলটিমেটলি সাহায্য করবে। ঠিক আছে? ওকে, সবাই পোস্ট করে দিবা। আসসালামু আলাইকুম।